স্যার। ঠিক আছে, চলো দেখো আজকে আমরা মেইনলি শিখবো হচ্ছে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয়। আর এই ডেবিট ক্রেডিট কিভাবে নির্ধারণ করা হয় এটাই হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্সির মূল বিষয়। আমরা ম্যাক্সিমাম যা কিছু হিসাব রাখি, যেগুলোকে আমাদের ধরো জার্নাল এন্ট্রিজ বলে, লেজার পোস্টিং বলে, তোমরা দেখো ওই যে ইংরেজি শব্দগুলো দিয়েছিলাম যার বাংলা মানে সেখানে জার্নাল লেজার শব্দগুলো ছিল। এই সব কিছুর জন্য তোমাকে জানতে হবে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ধারণ করা হয়। যে যত ভালো ডেবিট ক্রেডিট নির্ধারণ করা শিখতে পারবে, মনে রাখবে সে তত ভালো অ্যাকাউন্টেন্সি শিখতে পারছো। অ্যাকাউন্টেন্সিতে মেজরিটি জিনিস মানে আনটিল তুমি বিকম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত যাচ্ছ, মেজরিটি জিনিস সব ডেবিট ক্রেডিট নির্ধারণী। অ্যাক্সেশন বা কস্টিং এখানে ডেবিট ক্রেডিট বিষয়গুলো কম আছে, অ্যাক্সেশনে নেই। তো আলটিমেটলি অ্যাকাউন্টেন্সি মেজরিটি তোমাকে ডেবিট ক্রেডিট নির্ধারণের উপরে জোর দিতে হবে, কিভাবে কোনো অ্যাকাউন্টকে ডেবিট করা হয় বা কিভাবে কোনো অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়। তো আমরা আগের দিন রুলসটা লিখে নিয়েছিলাম যে ডেবিট ক্রেডিট নির্ধারণের আমরা প্রথমে দুটো রুলস আছে, একটা মনে রাখবি গোল্ডেন রুল বা ট্র্যাডিশনাল রুল যেটা বহু বছর ধরে চলে আসছে, আর একটা হচ্ছে কি মডার্ন রুল, আধুনিক ধারণা। তো আমরা আগে প্রথমে শিখবো গোল্ডেন রুল অনুযায়ী কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করা হয়। তো গোল্ডেন রুল অনুযায়ী ডেবিট ক্রেডিট কিভাবে নির্ধারণ করা হয়, দেখো যে কোনো লেনদেনে যদি আদান প্রদান হয়, যে কোনো লেনদেন যদি আদান প্রদান হয় সেখানে অবশ্যই কোনো না কোনো পার্টি যুক্ত থাকে, এবং তার ফলে যদি দেখা যায় যে অ্যাকাউন্টগুলো পাওয়া গেছে ওখান থেকে তার মধ্যে যদি একটা পার্সোনাল অ্যাকাউন্ট পাওয়া যায়, আমাকে দেখতে হবে কি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহীতা না দাতা। যদি গ্রহীতা হয় তাহলে ডেবিট, যদি দাতা হয় তাহলে ক্রেডিট। আবার বলছি, যদি ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহীতা হয় তাহলে ডেবিট, আর যদি দাতা হয় ক্রেডিট। রিয়েল অ্যাকাউন্ট মানে কি না, আদান প্রদান যদি কোনো সম্পত্তির হয়ে থাকে, সম্পত্তি মানে যে শুধু টাকা হবে এর কোনো মানে নেই। সম্পত্তি মানে সেটা টাকা হতে পারে, বিল্ডিং হতে পারে, ল্যান্ড হতে পারে, মেশিনারিজ হতে পারে, ফার্নিচার হতে পারে। যে কোনো সম্পত্তির যদি আদান প্রদান হয়ে থাকে, তাহলে যে সম্পত্তির আদান প্রদান হচ্ছে সেই সম্পত্তি আসছে না যাচ্ছে, যদি আসে দ্যাটস মিন আগত সম্পত্তি, তাহলে তাকে বলা হবে কি ডেবিট হবে। বা আমরা এটাকে ভেবে বলতে পারি যদি কোনো সম্পত্তি বাড়ে সেই সম্পত্তি ডেবিট হবে, আর যদি কোনো সম্পত্তি কমে বা চলে যায় তাকে সেই সম্পত্তি বলো কি ক্রেডিট হবে। আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে রুলস কি, ব্যয় বা ক্ষতির হিসাব খাত ডেবিট হবে এবং আয় বা লাভের হিসাব খাত ক্রেডিট হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকটা লেনদেন থেকে কটা অ্যাকাউন্ট পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায় সেটা জানতে হবে। দেখো প্রত্যেকটা লেনদেন থেকে দুটো অ্যাকাউন্ট পাওয়া যায়, প্রত্যেকটা লেনদেন থেকে দুটো অ্যাকাউন্ট পাওয়া যায়। এবার কিভাবে পাবো, দেখো আমাদের ট্রানজ্যাকশন, তার আগে আমাদের জানতে হবে ট্রানজ্যাকশন কত রকমের হয়। আমরা ট্রানজ্যাকশন বা লেনদেন সাধারণত দু রকমের। লেনদেন সাধারণত দু রকমের। একটা হচ্ছে কি নগদ লেনদেন, নগদ লেনদেন বলতে বোঝাচ্ছে কি না, যে সমস্ত লেনদেনের ফলে নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্সের আদান প্রদান হচ্ছে তাকে বলছে নগদ লেনদেন। দেখো নগদ লেনদেন মানে এমন, ধরো তুমি কোনো কিছু কিনলে বা কিছু বিক্রি করলে, বা ধরো কিছু একটা পে করছো, সঙ্গে সঙ্গে তার নিষ্পত্তি তখনই আছে, দ্যাটস মিন মিটমাট হয়ে যাচ্ছে। যেমন তুমি যদি ধরো কোনো শপিং মলে গেলে একটা টি শার্ট কিনলে, তাহলে একটা টি শার্ট কেনার জন্য তুমি ওই টি শার্ট কিনে চলে আসতে চাইছো, কিন্তু তোমাকে কেউ আটকাচ্ছে না, দ্যাটস মিন কি তুমি তার পয়সা পেমেন্ট করে দিয়েছো, সেটা শপিং মল হোক বা কোনো দোকানে যাও। এবার পেমেন্ট আমরা কি করে করতে পারি, ক্যাশে করতে পারি, আর কি ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে। ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে কিভাবে, যেমন ধরো আমরা ডেবিট কার্ড সোয়াপ করে ইয়ে করতে পারি, ঠিক আছে। এখন বিভিন্ন ওয়ালেট রয়েছে, বা আমরা যেমন আছে কি জিপে আছে, ফোনপে আছে, বা পেটিএম আছে। তো এগুলোর মাধ্যমে আমরা যদি পেমেন্ট করি সঙ্গে সঙ্গে আমাদের ব্যাংকের থেকে টাকা চলে যায়। বা আরেকটা আছে কি ট্র্যাডিশনাল মেথড, যেটা ব্যাংকের মাধ্যমে লেনদেন ব্যবসায়ীরা জেনারেলি চেকের মাধ্যমে করে।
আর এখন আরো ভালো এসে গেছে কি আরটিজিএস বা এনইএফটি বা ধরো হচ্ছে তোমার অনলাইন পেমেন্ট, অনলাইন ডিরেক্টলি তুমি টাকা ট্রান্সফার করে দিলে, তাহলে বিভিন্নভাবে তুমি টাকাটা পে করতে পারছো। তো যখনই কথা হচ্ছে কোনো লেনদেনের সঙ্গে সঙ্গে মিটমাট হয়ে যাচ্ছে, দ্যাটস মিন তুমি কিনলে বা বিক্রি করলে, তার পেমেন্ট হয় ক্যাশের মাধ্যমে নয় ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো সেই ধরনের লেনদেনকে বলা হচ্ছে কি নগদ লেনদেন। এবার নগদ লেনদেন মানে যে ক্রয় বা বিক্রয় হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো লেনদেন, তুমি ইলেকট্রিক বিল পে করলে, তুমি কারো ফিস পে করলে, কারো কাছ থেকে ধরো ধার নিয়েছিলে তাকে সেই টাকা ফেরত দিলে, আলটিমেটলি যখন তোমার কোনো লেনদেন হচ্ছে যার ফলে তোমার নগদ অর্থ, এবার এখানে নগদ অর্থ বলতে শুধুমাত্র ক্যাশকে বোঝায় না, ক্যাশ প্লাস ব্যাংক ব্যালেন্স দুটোকে অ্যাকচুয়ালি নগদের মধ্যে ধরা হয়। ক্যাশ প্লাস ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স মিনস যে কোনো ধরনের ওয়ালেটও এর মধ্যে চলে আসছে, সেটা তোমার তোমার অ্যাকচুয়ালি ওয়ালেট মানি হয়ে যাবে। ওয়ালেট মানিকে তো ব্যাংক ব্যালেন্স বলতে পারি না, কারণ আমাদের ফোন পে বা গুগল পে বা ধরো পেটিএম এ দু ধরনের টাকা থাকে। একটা হচ্ছে ডিরেক্টলি ব্যাংক ব্যালেন্স থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট হয়, আরেকটা হচ্ছে দেখবে ওয়ালেট মানি থাকে। তো ওয়ালেট মানিটাকে ডিফারেন্টলি বলতে হবে, তাহলে ক্যাশ বলতে হবে, ব্যাংক ব্যালেন্স বলতে হবে, ওয়ালেট মানি বলতে হবে। আলটিমেট কথা তুমি সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে পারছো বা টাকা রিসিভ করতে পারছো, এরকম কোনো মিডিয়াম। তাহলে যে সমস্ত লেনদেনের ফলে নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্স বা ওয়ালেট মানি ট্রান্সফার হচ্ছে, সোজা কথা তাকে বলছে নগদ লেনদেন। তাহলে এবার দেখো, যে সমস্ত এখানে লিখেছি যে সমস্ত লেনদেনের ফলে নগদ অর্থ বা ব্যাংকের অর্থের আদান প্রদান হয় তাকে নগদ লেনদেন বলে। এমন যে কোনো লেনদেন হোক যার ফলে হয় তোমার ক্যাশ কমছে বা বাড়ছে, বা তোমার ব্যাংক ব্যালেন্স কমছে বা বাড়ছে, বা তোমার ওয়ালেটের টাকা বাড়ছে বা কমছে, তাহলে এই লেনদেনগুলোকে বলা হবে কি নগদ লেনদেন। এই লেনদেনগুলো বাদে আর যে লেনদেন থাকে তাকে কি বলছে অনগদ লেনদেন। তাহলে সোজা কথা অনগদ লেনদেন কাকে বলে না, যে সমস্ত লেনদেনের ফলে নগদ অর্থ বা ব্যাংক ব্যালেন্সের, ওয়ালেট আমরা বারবার বলবো না কিন্তু বুঝে নেবে, ব্যাংক ব্যালেন্সের আদান প্রদান হয় না তাকে বলবো অনগদ লেনদেন। তাহলে এরকম কিভাবে হতে পারে, জেনারেলি ধারে লেনদেন। ধারে লেনদেন মানে কি না, যে সমস্ত লেনদেনের ফলে দ্রব্য বা সেবার আদান প্রদান হয়। আবার বলছি, যে সমস্ত লেনদেনের ফলে দ্রব্য বা সেবার আদান প্রদান হয় কিন্তু নগদ অর্থের আদান প্রদান হয় না। যে সমস্ত লেনদেনের ফলে দ্রব্য বা সেবার আদান প্রদান হয় কিন্তু নগদ অর্থের আদান প্রদান হয় না তাকে বলা হয় কি ধারে লেনদেন। যেমন জেনারেলি ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভেবে থাকো, যদি কোনো একটা ছোট রিটেইলার থেকে থাকে, কোনো একটা ছোট রিটেইলার আছে, তাহলে দেখো এরা জেনারেলি কি যারা হোলসেলার থাকে তাদের কাছ থেকে ধারে মাল কিনে আনে, আবার কি বিভিন্ন পার্সনকে ধারে বিক্রি করতেই পারে। তার মানে কি যখন কিনছি বা বিক্রি করছি, তাহলে এ যখন ধারে কিনছে তখন কি দ্রব্যের আদান প্রদান হচ্ছে। ধারে কিনছে মানে কি আমি কিনছি কিন্তু পেমেন্ট করছি না। জেনারেলি কি প্রত্যেক খুচরো কারবার কি করে, তাদের যে হোলসেলার থাকে তাদের কাছ থেকে একটা বড় পরিমাণ মাল কিনে আনে এবং পেমেন্ট পরে করা হয়, পেমেন্ট সঙ্গে সঙ্গে হচ্ছে না। একই রকম সমস্ত মাল নগদে বিক্রি না হলেও কিছু কিছু মাল থাকে এরকম কি মাল বিক্রি হয়ে গেছে অথচ টাকা পরে আমরা পাবো, তার নামটা আমরা খাতায় লিখে রাখি যে কাকে বিক্রি করলাম। তার মানে দ্রব্যের আদান প্রদান হচ্ছে অথচ টাকা পয়সার আদান প্রদান হচ্ছে না। তারপরে যেমন দেখো আমাদের ধরো চেনাশোনা কেউ রয়েছে, কোনো ডক্টর, ধরো তার কাছে গেলাম, ডক্টর দেখি নিয়ে চলে এলাম, তাহলে ধরো তার ভিজিটিং চার্জেস হয় 500 টাকা। তো যেহেতু চেনাশোনা ডক্টর ছিল বললাম ঠিক আছে ডক্টরবাবু পরে টাকাটা দেবো। তার মানে কি আমরা একটা সার্ভিস নিয়ে চলে এলাম, সার্ভিসটা কি না সে আমার ট্রিটমেন্ট করলো, আমাকে মেডিসিন প্রেফার করলো, কি কি করতে হবে সেগুলো বলে দিল। তাহলে জেনারেলি যেখানে দ্রব্য বিক্রি হয় সেখানে দ্রব্যের আদান প্রদান হয়, যখন ক্রয় বিক্রয় হচ্ছে দ্রব্যের আদান প্রদান হচ্ছে। কিন্তু যারা পরিষেবা দিয়ে থাকে, যেমন ধরো কোচিং সেন্টার্স, স্কুলস, কলেজেস, তারপর হচ্ছে নার্সিং হোম, হসপিটাল, এরা কি করছে সার্ভিস দিচ্ছে, পরিষেবা দিচ্ছে। তার মানে কি প্রত্যেকটা লেনদেনে হয় দ্রব্য বা সেবার আদান প্রদান হয় মেজরিটি ক্ষেত্রে, যদিও প্রত্যেকটা লেনদেন বলা উচিত না, মেজরিটি লেনদেনের ক্ষেত্রে কি দ্রব্য বা সেবার আদান প্রদান হয়। তাহলে ধরো এই সার্ভিসটা আদান প্রদান হচ্ছে কিন্তু সেই সময় পেমেন্ট হচ্ছে না, দ্যাটস মিন অর্থের আদান প্রদান হচ্ছে না, তাহলে সেগুলোকে বলবো কি ধারে লেনদেন। যে সমস্ত লেনদেনের ফলে দ্রব্য বা সেবা আদান প্রদান হয় কিন্তু নগদ অর্থ বা ব্যাংকের অর্থের আদান প্রদান হয় না
তাকে ধারে লেনদেন বলে। সোজা কথা, কোনো একটা দ্রব্য বা সেবার আদান প্রদান হয়েছে কিন্তু তার পেমেন্ট রিসিভ বা পেইড কিছুই হয়নি, পেমেন্ট করতে তো সেই সময় হয়নি, তাকে বলছি কি ধারে লেনদেন। কাগজি লেনদেন কাকে বলে? দেখো বললাম কি, একটাতে প্রথমে নগদ লেনদেনের ক্ষেত্রে কি টাকা পয়সা, টাকা পয়সা মানে কি, আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি টাকা পয়সা মানে পকেটের প্লাস ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা আদান প্রদান হচ্ছে। আর 2 নম্বর ধারে লেনদেনের ক্ষেত্রে বললাম কি, দ্রব্য বা সেবার আদান প্রদান হচ্ছে। তাহলে আবার বলছি দেখো, নগদ লেনদেনের ক্ষেত্রে টাকা বা ব্যাংক ব্যালেন্সের আদান প্রদান হচ্ছে, আর ধারে লেনদেনের ক্ষেত্রে কি দ্রব্য বা পরিষেবার আদান প্রদান হচ্ছে কিন্তু টাকা পয়সা আদান প্রদান হচ্ছে না। কাগজি লেনদেন মানে কি, যে ক্ষেত্রে দুটোর কোনোটাই হবে না, টাকা পয়সার আদান প্রদানও হবে না, দ্রব্য বা সেবার আদান প্রদানও হবে না, শুধুমাত্র আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য লেনদেন হবে, তাকে বলা হচ্ছে কি কাগজি লেনদেন। আবার বলছি, যে সমস্ত লেনদেনের ফলে না টাকা পয়সার আদান প্রদান হবে, না দ্রব্য বা পরিষেবার আদান প্রদান হবে, শুধুমাত্র আর্থিক অবস্থা পরিবর্তনের মাধ্যমে লেনদেন হবে, তাকে বলছি কি কাগজি লেনদেন। যেমন ধরো আমি কারো কাছে 500 টাকা পেতাম, সে যখন টাকা দিতে এলো আমি বললাম ঠিক আছে 100 টাকা দিতে হবে না আমাকে, আমি ছেড়ে দিলাম। তাহলে আমি যদি কাউকে 100 টাকা ছেড়ে দিয়ে থাকি, তাহলে দেখো আমি কারো কাছে 500 টাকা পেতাম, এখন তাকে 100 টাকা আমি ছেড়ে দিলাম, তাহলে আমার 100 টাকা ক্ষতি হচ্ছে না? তাহলে 100 টাকার হ্যাঁ ক্ষতি স্যার। হচ্ছে মানে কি, আমি পরিমাপ করতে পারছি 100 টাকা আমি নিজে থেকেই ছেড়েছি, তাহলে 100 টাকা আমার হ্যাঁ একটা স্যার। ক্ষতি হচ্ছে, তার মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তো আমরা কি জানি, লেনদেনের ডেফিনিশনে শিখেছিলাম, কোনো ঘটনার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং ওই পরিবর্তন যদি আমরা অর্থের অঙ্কে প্রকাশ করতে পারি, তাকে কি লেনদেন বলে। তাহলে হ্যাঁ এটাকে বলা হচ্ছে কি ডিসকাউন্ট। তাহলে আমি যখনই ডিসকাউন্ট দিচ্ছি, না আমার টাকা পয়সার আদান প্রদান হচ্ছে, না দ্রব্য বা পরিষেবার আদান প্রদান হচ্ছে, অথচ আমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের লেনদেনকে বলা হচ্ছে কি কাগজি লেনদেন। তো ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে গেলে, এটা তোমরা লাস্টে লিখে নেবে, হ্যাঁ আমি আবার দেখাবো যখন। ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে গেলে আমাদেরকে ফার্স্ট দেখতে হবে কি, লেনদেনটা ধারে লেনদেন না নগদ লেনদেন। আজকে আমরা মেইনলি নগদ লেনদেন নিয়েই শিখবো, আজকে সমস্ত ক্যাশ ট্রানজাকশনই শিখবো কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয়। ক্যাশ ট্রানজাকশন থেকে শিখবো। মনে রাখবে প্রত্যেকটা লেনদেন থেকে দুটি অ্যাকাউন্ট পাওয়া যায়, প্রত্যেকটা লেনদেন থেকে দুটি অ্যাকাউন্ট পাওয়া যাবে। যদি নগদ লেনদেন হয় একদম ডেফিনেটলি প্রথম অ্যাকাউন্ট হবে কি আইদার ক্যাশ অর ব্যাংক, এর যে কোনো একটা। আবার বলছি, যদি নগদ লেনদেন হয় এবং সেখান থেকে যদি আমাদের অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট করতে হয়, প্রথমে আগে দেখতে হবে অ্যাকাউন্টগুলো কি কি আছে। প্রত্যেকটা লেনদেন থেকে দুটি অ্যাকাউন্টই পাওয়া যাবে, প্রত্যেকটা লেনদেন থেকে দুটি অ্যাকাউন্ট। যদি নগদ লেনদেন হয় তার একটা হবে কি ক্যাশ নয় ব্যাংক, অপরটা ফার্স্ট অপশন। আমরা নিজেদেরকে কোশ্চেন করব, কি পারপাস, কি পারপাসে অর্থের আদান বা প্রদান হলো। যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট। যদি ধরো পারপাস না দেওয়া থাকে, তাহলে পারপাস না দেওয়া থাকলে অবশ্যই দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ কার সঙ্গে আমাদের লেনদেন হয়েছে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান। তাহলে দেখো অ্যাকাউন্ট নির্ধারণ করার উপায় কি, যদি নগদ লেনদেন হয় তাহলে প্রথমটা হবে কি হয় ক্যাশ নয় ব্যাংক। এবার কখন ক্যাশ হবে কখন ব্যাংক হবে বলছি। তারপর কি, কেন এই অর্থের আদান প্রদান হলো, দ্যাটস মিন আমার ব্যাংক ব্যালেন্স বা আমার পকেটের টাকার কেন আদান প্রদান হলো, গেল গেল বা আসলো, কেন এসেছে বা কেন গেছে, পারপাস। যদি পারপাস পেয়ে যাই, পারপাসটাই একটা অ্যাকাউন্ট, কি উদ্দেশ্যে টাকাটা গেছে।
আর যদি উদ্দেশ্য দেওয়া না থাকে তখন আমি কাকে টাকা দিয়েছি বা কার কাছ থেকে টাকা পেয়েছি অবশ্যই দেওয়া থাকবে, সেটা একটা অ্যাকাউন্ট হবে। হ্যাঁ স্যার। আরো ক্লিয়ার করে বলছি, আপাতত মনে রাখবো নগদ লেনদেনের ক্ষেত্রে দেখো তোমাদের বই অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট তখনই হবে, কারণ এখনো তোমাদের বুকস গুলো সেইভাবে আপডেট করেনি। কেন করেনি আমি জানি না, কোনো ওয়ালেট পেমেন্টের কথা তোমাদের বইয়ে পাবে না জেনারেলি, মানে অন্তত আগের বছরের এডিশন পর্যন্ত। এবছর এডিশন কি হবে জানি না। তাহলে তোমাদের বইয়ে ব্যাংক অ্যাকাউন্ট হবে তখনই যখন চেকের মাধ্যমে লেনদেন হবে। তবে চেক থাকলেও কখনো কখনো ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে। তাহলে আবার বলছি, একটু আগে জানলাম কি যদি নগদ লেনদেন হয় একটা অ্যাকাউন্ট ক্যাশ বা ব্যাংক হবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কখন হবে? ব্যাংক অ্যাকাউন্ট তখনই হবে যখন চেকের মাধ্যমে লেনদেন হবে। তবে চেক থাকলে আবার কখনো কখনো ক্যাশ অ্যাকাউন্ট হয়ে যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? যদি ক্লিয়ারলি চেকের কথা উল্লেখ থাকে বা এমন কোনো লাইন লেখা থাকে যার ফলে তুমি বুঝতে পারছো ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, তখনই তুমি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারো, নাহলে কোনো নগদ লেনদেনের জন্য তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে না। আবার বলছি, নগদ লেনদেনের ক্ষেত্রে বললাম কি একটি অ্যাকাউন্ট হয় ক্যাশ বা ব্যাংক হবে। ব্যাংক অ্যাকাউন্ট তখনই হতে পারে যদি লেনদেন চেকের মাধ্যমে হয় বা এমন কোনো ইনফরমেশন পাচ্ছ যা থেকে তুমি বুঝতে পারছো লেনদেনটা ব্যাংকের মাধ্যমেই হচ্ছে, দ্যাটস মিন অনলাইন ট্রান্সফার বা আরটিজিএস বা ইউপিআই ইত্যাদি, এরকম উল্লেখ থাকতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট তুমি তখনই খুলতে পারো যখন তোমাকে ওখানে কোশ্চেনে উল্লেখ করে দিচ্ছে নির্দিষ্ট হবে, না হলে বরাবর নগদ লেনদেনের জন্য তোমাকে করতে হবে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা আজকের ক্লাসের জন্য থাকবে জেনারেলি ক্যাশ। তাহলে জেনারেলি নগদ লেনদেনের জন্য একদম ধরেই নিতে পারো প্রথম অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট হবে। দেখো আমি কিন্তু বলছি সবসময় ক্যাশ নয়, ক্যাশের বদলে ব্যাংক হবে তখন যদি চেকের মাধ্যমে হয়। তো আমরা আজকে চেকের লেনদেন শিখবো না, জেনারেলি নগদ টাকার মাধ্যমে যেগুলো হচ্ছে। তাহলে ফার্স্ট অ্যাকাউন্ট, দেখো এরকম কোনো অর্ডার হয় না যে ফার্স্ট অ্যাকাউন্ট ক্যাশ হবে তুমি সেকেন্ডটাও আগে করতে পারো, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে ফার্স্ট অ্যাকাউন্ট ক্যাশ। তাহলে এখানে লিখছি কি চেকের মাধ্যমে হলে বা ব্যাংক ট্রান্সফার হলে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে যদি নগদ লেনদেন হয় নগদ লেনদেনের মধ্যে প্রথম অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট হবে, তবে ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে কখন? যদি চেকের মাধ্যমে লেনদেন হলে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। তবে এটাও পড়েছি চেকের মাধ্যমে লেনদেন হওয়া সত্ত্বেও ক্যাশ হতে পারে, সেগুলো রেয়ার কেস এক্সেপশন, আমরা আস্তে আস্তে জানবো। সেকেন্ড অ্যাকাউন্ট হবে কি ফার্স্ট সেকেন্ড অ্যাকাউন্ট। প্রথম কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পারপাস? পারপাস কি ছিল, কি জন্য তুমি টাকাটা দিয়েছো বা পেয়েছো? যদি না দেওয়া থাকে, যদি না থাকে তখন তুমি কোশ্চেন করতে পারো হুইচ পার্টি ওয়াজ ইনভলভ। দেখো এখানে পার্টি বলতে পলিটিক্যাল পার্টি না, পার্টি বলতে এখানে বলেছে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এখানে পার্টি বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠান। তো সবসময় মনে রাখবে ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে লাস্ট অপশন। যদি নগদ লেনদেন হয় প্রথমে একটা অ্যাকাউন্ট হয়ে গেল ক্যাশ, সেকেন্ড অপশন হচ্ছে কেন তুমি টাকাটা দিলে বা কেন তুমি টাকাটা পেলে, সেটা একটা অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি পারপাস না থাকে, যদি পারপাস না থাকে তখন হচ্ছে পার্টি। এবার যদি দুটোই থাকে, আমার পারপাসও দেওয়া আছে এবং কার সঙ্গে লেনদেন হয়েছে সেটাও দেওয়া আছে, তাহলে একটা জিনিস ভাবো, আমার প্রথম কোশ্চেনের অ্যান্সারই তো আমি পেয়ে যাচ্ছি বাবদ, তাহলে সেকেন্ড কোশ্চেন তো করার দরকার হচ্ছে না। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
সবসময় হ্যাঁ ফার্স্ট স্যার। অপশন আগে। এবার দেখো কিভাবে আমি অ্যাকাউন্ট পাচ্ছি। ধরো তুমি বললে ইলেকট্রিক চার্জেস পেইড, তুমি ইলেকট্রিক চার্জেস পে করেছো, তাহলে এখান থেকে প্রথম অপশন কি? ক্যাশ অ্যাকাউন্ট। তার কারণ বলেছিলাম কি ব্যাংক অ্যাকাউন্ট তখনই হবে যখন ক্লিয়ারলি উল্লেখ থাকবে তুমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করেছো, না ব্যাংক ট্রান্সফার করেছো, না চেকের মাধ্যমে পেমেন্ট করেছো, তাই তো? তাহলে নগদ লেনদেন হলে একটা অ্যাকাউন্ট ক্যাশ হয়ে গেল, ব্যাংক হবে ওই ক্ষেত্রে। এবার কথা হচ্ছে তোমাকে যদি কোশ্চেন করি তুমি কেন টাকাটা দিলে, তোমার কাছে একদম অ্যান্সার চলে আসছে কি ইলেকট্রিক চার্জেস এর জন্য টাকা দিলাম। বোঝা গেল? তাহলে একটা অ্যাকাউন্ট বলতে হবে কি ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট বলতে হবে কি ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট। ধরো তুমি বললে পারচেজড, পারচেজ মানে কি কেনা, তোমাদের সব বানানগুলো দিয়ে দিচ্ছি, অফ ফার্নিচার, একটা আসবাবপত্র কিনেছো। দেখো যেহেতু নগদ লেনদেন তাহলে প্রথম অ্যাকাউন্ট হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট, সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে তুমি কেন টাকা দিলে, তাহলে অপশন আসবে কি আমি ফার্নিচার কিনেছি, তাহলে এখানে আমি নাম দেবো কি ফার্নিচার, আমি ফার্নিচারের জন্য টাকা দিয়েছি, তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হয়ে যাবে ফার্নিচার অ্যাকাউন্ট। দেখো এরকম কোনো নিয়ম নেই যে সেকেন্ড অ্যাকাউন্ট ফার্স্ট অ্যাকাউন্ট, আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। তুমি ডিরেক্টলি প্রথমে ফার্নিচারও লিখতে পারো পরে ক্যাশও লিখতে পারো, তোমাদের বোঝানোর জন্য। তোমরা যেহেতু নিউ, কিভাবে দুটো অ্যাকাউন্ট আমরা আইডেন্টিফাই করবো। ফার্স্ট দেখবে কি নগদ লেনদেন হলে প্রথম অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক হবে চেক ইউপিআই বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হলে, নাহলে ক্যাশ। তাহলে একটা অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা অ্যাকাউন্ট কি আমি কেন টাকা দিলাম ফার্নিচার কেনার জন্য। তাহলে দেখো যদি প্রদান করো, তাহলে যেহেতু আমরা ব্যবসার হিসাব রাখবো, দেখো এখন থেকে একটা জিনিস মনে রাখবে, ব্যবসার দুটো পক্ষ আছে, একটা হচ্ছে মালিক আর হচ্ছে ব্যবসা। তুমি যদি অ্যাকাউন্টেন্ট হও, বলো তুমি কার অ্যাকাউন্টেন্ট হচ্ছ, ব্যবসার না মালিকের? ব্যবসার। সব সময় মনে রাখবে তুমি ব্যবসার অ্যাকাউন্টেন্ট হচ্ছ, মালিকের নয়। ঠিক আছে? আমরা সব কিছু হিসাব রাখবো ব্যবসার দৃষ্টিভঙ্গি থেকে। তুমি ব্যবসার, ধরো তুমি ব্যবসার ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, তাহলে তুমি ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্টের জায়গায় বসে আছো, মালিক যদি ওখানে এসে টাকা নিয়ে যায় ক্যাশ বাক্স থেকে তুলে, তুমি লিখে রাখবে না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ আমরা স্যার। সবকিছু মনে রাখবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে ভাববো। এখন আর ওই আগের দিন যে বাড়ির গল্পটা বলেছিলাম ওখান থেকে একটু দূরে চলে যাচ্ছি। তাহলে আমি যদি ব্যবসার দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলে ব্যবসা সাধারণত পেমেন্ট করে কেন? কোনো জিনিস ক্রয় করার জন্য, তাই তো? কোনো ব্যয় পেমেন্ট করার জন্য, আর হচ্ছে কি যদি কারো কাছে মানে পাওনাদারকে পেমেন্ট করে, তাই তো? তাহলে ব্যবসা পেমেন্ট করে কেন? কোনো জিনিস কেনার জন্য। জিনিস মানে কি আমার যদি গার্মেন্টস এর বিজনেস হয়, আমরা শিখেছিলাম তাকে গুডস বলে, তো আমরা কি গুডস কেনার জন্য। আমার যদি কম্পিউটার বিজনেস হয়, কম্পিউটার পার্টসকে আমি গুডস বলো, কম্পিউটার পার্টস কেনার জন্য। ব্যয় মানে কি এটা ইলেকট্রিক বিল হতে পারে, আমার আমার যেগুলো দোকানে যেগুলো কর্মচারী আছে তাদের বেতন হতে পারে, যদি ভাড়া নেওয়া দোকান হয় সে ভাড়া দিতে হবে। আর পাওনাদার মানে কি যাদের কাছ থেকে ধরো আমি আগে ধারে মাল কিনেছিলাম, তাদেরকে তো টাকা পেমেন্ট করতে হবে, তাহলে তাদেরকে প্রদান করব। তাহলে এই পেমেন্ট যদি করে থাকি, তাহলে যদি ক্রয় করি কি কিনেছি সেটা একটা অ্যাকাউন্ট। যদি ব্যয় করি কি ব্যয় মানে নাম কি, আর যদি কোনো পাওনাদারকে দিই তাহলে কাকে দিয়েছি, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে আমি যদি কোনো পেমেন্ট করি, তাহলে পেমেন্ট করার কারণ কি, হয় কিছু কিনেছি, নয় কোনো ব্যয়ের জন্য পেমেন্ট করেছি, নয় কোনো পাওনাদারকে পেমেন্ট করেছি। তাহলে যদি ক্রয় করি তাহলে কি কিনেছি তা তো একটা নাম থাকবে, মেশিনারি কিনলাম না, ফার্নিচার কিনলাম না, ল্যান্ড কিনলাম না, বিল্ডিং কিনলাম না, গুডস কিনলাম। যদি ব্যয় করি তাহলে কি ব্যয়, আমি সেটা রেন্ট পেমেন্ট করলাম, না মজুরি ওয়েজেস পেমেন্ট করলাম, না স্যালারি বেতন পেমেন্ট করলাম। আর পাওনাদার, পাওনাদার মানে কি যাদের থেকে আগে থেকে আমি মাল কিনে রেখেছি তাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, তাহলে সেটা কাকে দিয়েছি। বোঝা গেল ব্যাপারটা? সেগুলো হচ্ছে অ্যাকাউন্টের নাম। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম কমিশন পেইড টু সুজন, ঠিক আছে, অ্যান এমপ্লয়ি। মানে কি
সুজনকে আমি কমিশন দিয়েছি, সুজন অ্যান এমপ্লয়ি, সুজন আমাদের একটা কর্মচারী। তাহলে আমি যদি এখান থেকে কোশ্চেন করি দুটো অ্যাকাউন্ট কি হবে, তাহলে যেহেতু প্রদান করেছি ফার্স্ট অ্যাকাউন্ট কি হচ্ছে, ক্যাশ অ্যাকাউন্ট। এবার কথা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট। সেকেন্ড অ্যাকাউন্টের কোশ্চেন কি হবে, এবার দেখো আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে কমিশন, আমি কেন টাকা দিয়েছি কমিশন, আর কাকে টাকা দিয়েছি, সুজনকে, তাই তো? তাহলে আমার সেকেন্ড স্যার। অ্যাকাউন্ট কি হবে, একটা তো হয়ে গেছে ক্যাশ, সেকেন্ড অ্যাকাউন্ট কি হবে, কমিশন হবে না সুজন হবে? কমিশন স্যার। কমিশন। তার কারণ কি, আমাদের ব্যক্তি হচ্ছে লাস্ট অপশন, যদি আমি পারপাস বা বাবদ না পাই, বাবদ বা পারপাস সবার আগে, পারপাস যদি পেয়ে যাই, কাকে দিয়েছি কখনোই দেখবো না, বা কার থেকে পেয়েছি কখনোই দেখবো না। নগদ লেনদেনের ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট তো একটা হচ্ছেই, অপর অ্যাকাউন্ট মানে সেকেন্ড অ্যাকাউন্ট সবসময় আগে দেখবে বাবদ। ক্লিয়ার? যদি আমরা বাবদ পেয়ে যাই, কখনোই দেখবো না কাকে দিলাম বা কার থেকে পেলাম। যদি বাবদ না থাকে, যেমন এবার ধরো বললাম আমি ক্যাশ পেইড, পেইড মানে দেওয়া, টু রাহুল। এবার যদি তোমাকে আমি এখান থেকে বলি দুটো অ্যাকাউন্ট কি হবে, তাহলে প্রথম দেখো কথা হচ্ছে কি, এক নম্বর অ্যাকাউন্ট আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। এবার কথা হচ্ছে আমি কেন টাকা দিয়েছি বলা আছে, বলো তো? না স্যার স্যার। নেই। এই যে যখনই স্যার। কেন বলা থাকছে না, তখন দেখবো কি কাকে টাকা দিয়েছি, রাহুল। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কোনো লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হ্যাঁ, গেলে স্যার। ফার্স্ট আমাদের ওই লেনদেন থেকে কি কি অ্যাকাউন্ট বেরাচ্ছে সেটা দেখতে হবে। তাহলে আজকে আমরা শিখবো শুধুমাত্র নগদ লেনদেন থেকে কিভাবে ডেবিট ক্রেডিট করতে হয়। নগদ লেনদেনের ক্ষেত্রে কি, প্রথম অ্যাকাউন্ট হয় ক্যাশ হবে নয় ব্যাংক হবে, তাহলে ব্যাংকের অপশন খুবই কম। কারণ কি, ব্যাংকের অপশন হলে ক্লিয়ারলি বলা থাকবে চেকের মাধ্যমে লেনদেন হচ্ছে, বা ইউপিআই এর মাধ্যমে হচ্ছে, বা তোমার ওয়ালেটের মাধ্যমে হচ্ছে, যেটা ওয়ালেট মানি। ওয়ালেট মানির ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নাও হতে পারে, কারণ ওয়ালেটে যদি শর্টেজ থাকে দেন ব্যাংক অ্যাকাউন্ট হবে। তাহলে জেনারেলি কি ইউপিআই হোক, ব্যাংক ট্রান্সফার হোক, অনলাইন ট্রান্সফার হোক, বা চেকের কথা উল্লেখ থাকবে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট হবে। না হলে সবসময় কি নগদ লেনদেন মানে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে নগদ লেনদেন হলে ফার্স্ট অ্যাকাউন্ট আমরা পেয়েছি ক্যাশ, সেকেন্ড অ্যাকাউন্ট কি, কি বাবদ ওই টাকাটা দিলাম বা কি বাবদ আমি টাকাটা পেলাম। যদি বাবদ পেয়ে যাই, আমরা কখনোই ভাববো না যে কাকে দিলাম বা কার থেকে পেলাম, কাকে বা কার থেকে সবসময় লাস্ট অপশন। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা শিখবো ডেবিট ক্রেডিট নির্ধারণ। দেখো তোমরা যারা ফাঁকি দিয়েছো, সোজা কথা, ডেবিট ক্রেডিট নির্ধারণের রুলস গুলো ঠিকঠাক ভাবে পড়োনি, লেনদেনের ইয়েগুলো ঠিকঠাক পড়োনি, এগুলো পড়ে নেবে, না হলে প্রবলেম হবে। কমার্সের প্রথম আসছো, যদি কমার্সের প্রথম থেকেই ফাঁকি দাও, টার্মস গুলো মুখস্থ না করো, তাহলে হবে কি করে? দেখো এবার এগুলো প্রত্যেকটা খাতায় লিখবে, আমি যা কিছু লিখবো আমরা সবসময় হিসাব রাখছি, মনে রাখবে আমরা মানে যেই তোমরা অ্যাকাউন্টেন্ট হবে, বিজনেসের তরফ থেকে হিসাব রাখছি। সবকিছু ব্যবসার তরফ থেকে দেখবো। আর একটা জিনিস মনে রাখবে, ব্যবসার যে তুমি ধরো ক্যাশিয়ার, মনে রাখবে লেনদেনটা তোমার সঙ্গেই হচ্ছে। তার কারণ ধরো তুমি ক্যাশের বসে আছো, কেউ যদি টাকা এসে দেয় তোমার কাছেই দেবে, বাট ওই টাকার লেনদেনটা ভাববে তুমি যেমন নিজের সঙ্গে হচ্ছে, যে তুমিই টাকাটা গ্রহণ করছো, তুমিই টাকাটা দিচ্ছ, নিজের দৃষ্টিকোণ থেকে ভাববে, ঠিক আছে? কারণ ব্যবসার ওখানে প্রতিনিধি তুমি। এবার যেমন ধরো কথার কথা, এখানে 1 নম্বর লিখবে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹5 লাখ। এটা মানে কি, 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি। এবার দেখো এখানে দুটো পক্ষ থাকছে, একটা হচ্ছে কি বিজনেস,
আরেকটা হচ্ছে কি মালিক, প্রোপ্রাইটর। একটা বিজনেস আর একটা মালিক। দেখো ব্যবসা শুরু করতে গেলে সোজা কথা, ব্যবসায় যে টাকা লাগছে সেটা কে দেয়? মালিক টাকা দেয়। তাহলে আমরা হিসাব রাখছি ব্যবসার, তাহলে এখানে বসে আছে কে? অভয়। অভয় হচ্ছে ব্যবসার অ্যাকাউন্টেন্ট। তাহলে দেখো মালিক টাকা দিচ্ছে, তাহলে ফার্স্ট কি ব্যবসায় কি টাকাটা আসছে না? তাহলে এখানে একটা অ্যাকাউন্ট হবে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। আমি জাস্ট উদাহরণ দিলাম অভয় অ্যাকাউন্টেন্ট, ওটা শুভদীপও হতে পারে। এবার দেখো আমরা মালিককে সবসময় আলাদাভাবে ভাববো। তাহলে দেখো নতুন ব্যবসা শুরু করার জন্য টাকা দিলে তাকে কি বলে? আগের দিন বোঝানো হয়েছে স্যার মূলধন। লোন। গুড, ক্যাপিটাল। তাহলে মালিক টাকাটা কেন দিয়েছে? ক্যাপিটালের জন্য দিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, হ্যাঁ স্যার। আরেকটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার দেখো ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে গেলে তোমাকে এবার ভাবতে হবে ক্যাশ কি ক্যাটাগরির অ্যাকাউন্ট। আগের দিন সব বোঝানো ছিল, এগুলো এবার কাজে লাগবে। তাহলে ক্যাশ কি অ্যাকাউন্ট, তাহলে কোশ্চেন করব ক্যাশ কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম? ফটাফট না, অ্যান্সার স্যার। দেবে। রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল account অ্যাকাউন্ট, হবে এটা। কারণ ক্যাশ হচ্ছে সম্পত্তি। এক্সিলেন্ট, তাহলে রিয়েল অ্যাকাউন্ট। এবার দেখো রিয়েল অ্যাকাউন্টের রুলস কি ছিল ডেবিট ক্রেডিট নির্ধারণের? ভাবো রিয়েল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট নির্ধারণ ছিল কি? টাকা আসলে ডেবিট, মানে সরি টাকা না, সম্পত্তি আসলে ডেবিট আর সম্পত্তি চলে গেলে ক্রেডিট, তাই তো? তাহলে এখানে একটা জিনিস ভাবো, আমরা অ্যাকাউন্টেন্ট বিজনেসের না মালিকের? স্যার বিজনেস। আমরা বিজনেসের। business-এর। তাহলে এখানে মালিক টাকা দিয়েছে, হ্যাঁ। তাহলে বিজনেস এখানে বসে আছে কি? অভয় অ্যাকাউন্টেন্ট। তাহলে কি অভয় টাকা নিয়ে নিয়েছে, দ্যাটস মিন কি বিজনেস টাকা নিচ্ছে, তাহলে বিজনেসে টাকা আসছে। হ্যাঁ স্যার। কামস ইন, আসছে, তাই তো? আর আসলে রুলস কি? ডেবিট। স্যার ডেবিট। ডেবিটকে শর্টকাটে ডিআর লেখে। এবার দেখো ক্যাপিটাল কি অ্যাকাউন্ট, আমাকে কেউ বলবে, ক্লিয়ারলি বলবে। স্যার বলবো? হুম, স্যার ক্যাপিটাল তো প্রথমত কোনো প্রতিষ্ঠানের নাম না, এটা হলো স্যার ব্যক্তিগত, মানে হলো এটা হবে ওই মানে পার্সোনাল নমিনাল। নমিনাল হবে। নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা কে কে নমিনাল বলছো বলো? স্যার আমি স্যার আমি। সবাই কি নমিনাল? স্যার রিয়েল অ্যাকাউন্ট। ওকে রিয়েল। এবার দেখো nominal তোমরা, স্যার। আমি বলছি তোমরা সবাই ভুল জানো। ক্যাপিটাল অবাক হবে, স্যার রিয়েল অ্যাকাউন্ট। অবাক হবে বললাম তো, পার্সোনাল অ্যাকাউন্ট। এটা অবাক হবে। রিমি বলে দিল পার্সোনাল, এবার রিমি বলো, সরি বর্ষা বললো পার্সোনাল। বলো কেন বর্ষা পার্সোনাল? স্যার আমিও তো বললাম তাহলে পার্সোনাল। আন্দাজে বলে লাভ নেই, তা বলো কেন বললো পার্সোনাল? এটা ব্যবসার মূলধন তাই। হ্যাঁ, ব্যবসার মূলধন। তো ব্যবসার মূলধন তো পার্সোনাল কি জন্য হলো? তা টাকাও তো এটা ব্যবসার। ব্যতিক্রম তাই। হুম, না এটা এবার ব্যতিক্রম শোনো, তাই। ব্যবসায় কথা হচ্ছে মালিক যতবার টাকা দেবে তুমি হিসাব রাখবে না? বাজারের গল্প মনে আছে তো, যার হ্যাঁ, সঙ্গে স্যার, লেনদেন মনে হবে আছে। হিসাব রাখতে হবে। তাহলে ব্যবসার মালিক, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ব্যবসার মালিক যখন টাকা দেবে তুমি হিসাব রাখবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ব্যবসার মালিক টাকা দিলে হিসাব রাখতে হবে। একই রকম ব্যবসার মালিক টাকা নিলেও তো হিসাব রাখতে হবে। হ্যাঁ এবার দেখো বিষয়টা কি হচ্ছে, ব্যবসা ধরো মালিক টাকা দিচ্ছে, আবার টাকা তুলে নিচ্ছে, কখনো আবার দিচ্ছে আবার নিচ্ছে। তুমি যদি সেই মালিক বলে ধরো এরকম পেজ লিখে রাখলে, আমাদের সেই বাজারের গল্প মনে করে দেখো, ধরো 5 তারিখে মালিক টাকা দিয়েছে 50,000, আবার 10 তারিখে মালিক এসে তুলে নিচ্ছে 2,000, তুমি মাইনাস করে করে দিলে 48,000। আবার ধরো মালিক কিছুদিন পরে আবার ধরো 20 তারিখে এসে মালিক টাকা দিল, আবার 15,000 টাকা দিল, হয়ে গেল 63,000। আবার মালিক ধরো 25 তারিখে এসে 15,000 টাকা তুলে নিল, তাহলে থাকছে কত লাস্ট? সে 15 তাহলে আবার সে তো ঘুরে 48 যাচ্ছি, তাহলে 18 20, ঠিক আছে, তাহলে হচ্ছে থাকছে 45,000। তাহলে আমরা কি আমাদের খাতা অনুযায়ী মালিকের কত দিয়েছে? 45,000 টাকা, তাই তো? হ্যাঁ স্যার। বাট যদি এরকম করি অ্যাকচুয়ালি ব্যবসার আচ্ছা। কত অরিজিনাল কত টাকা নিয়ে মালিক ব্যবসা শুরু করেছিল সেটা তো একদিন ভুলে যাবো যখন এরকম 2-3 পাতা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। তার জন্য করা হয় কি, মালিকের জন্য না, মালিকের নামে দুটো অ্যাকাউন্ট খোলা হয়। ব্যবসায় মালিকের নাম কখনো লেখা হয় না, মনে রাখবে। আমাদের সেই বাজারের খাতায় কি করেছিলাম, যা কিনছিলাম তার নাম লিখে রাখছিলাম না, যাকে টাকা দিচ্ছিলাম নাম হ্যাঁ, লিখছিলাম। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ব্যবসায় কখনো মালিকের নাম লেখা হয় না, তার বদলে দুটো সেপারেট অ্যাকাউন্ট খোলা হয়। একটা কি ক্যাপিটাল অ্যাকাউন্ট,
আরেকটা হচ্ছে কি ড্রয়িংস। মালিক যখনই ব্যবসাকে টাকা দেবে, মালিক যখনই ব্যবসাকে টাকা দেবে তখন লেখা হবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, মনে থাকবে? আচ্ছা মালিক যখনই ব্যবসাকে আচ্ছা। টাকা দেবে তখনই লেখা হবে ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর হ্যাঁ, মালিক স্যার। যখনই ব্যবসা থেকে কোনো সম্পত্তি বা টাকা নিয়ে নেবে তাকে লেখা হবে ড্রয়িংস অ্যাকাউন্টে। অ্যাকচুয়ালি মালিকের নামে দুটো অ্যাকাউন্ট খোলা হয়, মালিকের নাম ব্যবসায় কখনোই লেখা হয় না। তাহলে অ্যাকচুয়ালি কি ক্যাপিটাল আর ড্রয়িং শব্দটা মালিকের রিপ্রেজেন্টেটিভ না, যে মালিকের স্যার। নামের বদলে ক্যাপিটাল বা ড্রয়িংস লেখা হয়েছে? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? তাহলে তোকে আবার বলছি, হ্যাঁ। ক্যাপিটাল আর ড্রয়িং শব্দ লেখা হয়েছে কি জানেন, মালিকের নামের পরিবর্তে। যে মালিক যখনই টাকা দেবে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর মালিক যখনই টাকা নেবে বা কোনো গুডস নেবে বা কোনো সম্পত্তি নিয়ে নেবে লিখবো ড্রয়িংস অ্যাকাউন্টে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি মালিকের প্রতিনিধি। আমরা একটা লাস্ট ক্যাটাগরি শিখেছিলাম না, রিপ্রেজেন্টেটিভ অফ পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে হ্যাঁ, ড্রয়িংস আর ক্যাপিটাল অ্যাকচুয়ালি মালিকের নামের বদলে ইউজ করা হয়েছে, হ্যাঁ, স্যার। তাই এটাকে বলা হবে কি রিপ্রেজেন্টেটিভ অফ পার্সোনাল অ্যাকাউন্ট। এরা কি রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ। আর মালিক তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়ে থাকে, তাই তো? হ্যাঁ স্যার। না। এই না আবার কি, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মালিক তো কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হবে। তাহলে মালিক হ্যাঁ, যেহেতু তার মানে কি ক্যাপিটাল শব্দ, ধরো কথার কথা ব্যবসা অভয়ে, তার মানে ক্যাপিটাল শব্দ মানে বুঝতে পারছি কি অভয় টাকা দিয়েছে। ড্রয়িংস মানে কি বুঝতে পারছি কি অভয় টাকা নিয়েছে। তাহলে যার ব্যবসা তাকে ইন্ডিকেট করছে, তাহলে কি এটা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছে, সুতরাং পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাপিটাল আর ড্রয়িংস মালিকের প্রতিনিধিত্বমূলক ব্যক্তি হিসাব খাত। এবার তাহলে সঙ্গে সঙ্গে আমরা ভাবতে হবে কি পার্সোনাল অ্যাকাউন্টের রুলস কি ডেবিট ক্রেডিট নির্ধারণের। স্যার তো গ্রহিতা হচ্ছে স্যার ডেবিট আর স্যার দাতা হচ্ছে ক্রেডিট। গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট। তাহলে এখানে মালিক টাকা দিচ্ছে না নিচ্ছে? মালিক স্যার টাকা দিল না নিল ব্যবসা স্যার শুরু করার জন্য? স্যার স্যার দিচ্ছে। দিল তো। দিল, মালিক টাকা দিচ্ছে। দিল। তাহলে মালিক হবে হচ্ছে ক্রেডিট। মালিক মানে ক্যাপিটাল, ক্রেডিট। ক্রেডিট। গিভার। তাহলে দেখো আবার বলছি, এখানে আবার স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, দুটো অ্যাকাউন্ট কি, একটা ক্যাশ আর একটা ক্যাপিটাল। তার কারণ কি, যেহেতু নগদ লেনদেন একটা অ্যাকাউন্ট ক্যাশ, আর মালিক টাকাটা দেয় ব্যবসা শুরু করার জন্য বা পরিচালনা করার জন্য, মালিক যে অর্থ বিনিয়োগ করে তাকে কি বলে মূলধন। তাহলে আরেকটা অ্যাকাউন্ট ক্যাপিটাল। এবার ক্যাশ হচ্ছে কি সম্পত্তি, তাহলে রিয়েল অ্যাকাউন্ট। এবার রিয়েল অ্যাকাউন্টের রুলস কি, সম্পত্তি আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট। তাহলে আমার এখানে টাকা ব্যবসায় এসছে, কারণ আমি বললাম কি আমরা ব্যবসার হিসাব রাখছি। আর ক্যাপিটাল মানে কি বললাম, মালিকের নামের বদলে ক্যাপিটাল শব্দটা ইউজ করা হয়, মালিক যখনই টাকা দেবে ক্যাপিটাল লেখা হবে। তাহলে ক্যাপিটাল মালিকেরই, অ্যাকচুয়ালি মালিককেই রেফার করে। তাহলে ব্যবসা শুরু করতে গেলে কি মালিক টাকা দেয়, তাহলে মালিক হচ্ছে কি দাতা, গিভার। আর দাতা হলে কি হয় ক্রেডিট। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে চলো লিখে নাও। মনে রাখবে তোমাদের আজকের ক্লাস সব থেকে ইম্পর্টেন্ট, এবং এই ডেবিট ক্রেডিট তোমাদের শিখতে হবে। যে যত ভালো ডেবিট ক্রেডিট নির্ধারণ শিখবে সে তত ভালো অ্যাকাউন্টেন্সি শিখবে। ওই তিনটে লাইন খুব ইম্পর্টেন্ট, একদম পুরো নিজেদের নামের মতো করে ফেলবে ওটা, এক সেকেন্ডও যেন না লাগে ভাবতে। এবার দেখো 2 নম্বর। স্যার হয়ে গেছে। $10,000 দিয়ে একটা মেশিন কিনেছি। তাহলে দুটো অ্যাকাউন্ট। প্রথম কথা হচ্ছে 1 নম্বর অ্যাকাউন্ট কি ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ। 2 নম্বর অ্যাকাউন্ট, যদি কিছু কিনে থাকি সবসময় কোশ্চেন করবে কি কিনেছি, কি কিনেছি, মেশিন, তাই তো? মেশিন। তাহলে হ্যাঁ, মেশিনকে অ্যাকচুয়ালি মেশিনের প্লুরাল ফর্ম লেখা মেশিনারি লেখা হয়, মেশিনারি, ERY যোগ করে দেবে। তাহলে এবার দেখো ক্যাশ কি অ্যাকাউন্ট। হ্যালো স্যার রিয়েল হ্যাঁ অ্যাকাউন্ট। স্যার। ক্যাশ সম্পত্তি রিয়েল অ্যাকাউন্ট। এবার ভাবো তুমি যখন মেশিন কিনেছো টাকা দিয়েছো না নিয়েছো? হ্যালো টাকা দিয়েছি স্যার, টাকা দিয়েছি। দিয়েছি। তাহলে রিয়েল অ্যাকাউন্টের রুলস কি, হ্যাঁ। সম্পত্তি আসলে ডেবিট চলে গেলে ক্রেডিট। তার মানে কি এখানে আমাকে টাকা দিতে হবে, ক্রেডিট। হ্যাঁ স্যার। গোজ আউট বা নির্গত, চলে যাচ্ছে, তাহলে কি হবে ক্রেডিট। স্যার ক্রেডিট।
ঠিক তারপরেই আবার ভাবো মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি মানে যন্ত্রপাতি। ভাবো মেশিনারি কোনো যন্ত্রপাতি কোনো মানুষের বা প্রতিষ্ঠানের নাম হয় কি? হ্যালো, না স্যার স্যার। না। তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট নয়। এবার দেখো মেশিনারি না তো স্যার। সম্পত্তি। আমাদের বাড়িতে যদি কোনো মেশিন থেকে থাকে সেগুলো তো সম্পত্তি। না আর হ্যাঁ সম্পত্তি স্যার, হলে কি? এটা পার্সোনাল অ্যাকাউন্ট। এই কি করে পার্সোনাল অ্যাকাউন্ট? কার নাম দেখেছো তুমি মেশিন? রিয়েল অ্যাকাউন্ট। না স্যার, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। তাহলে মেশিনারি একটা সম্পত্তি, রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্ট হলে কি হবে? এবার আমাকে দেখতে হবে মেশিনারি আসছে না যাচ্ছে। তাহলে আমি যদি মেশিন কিনে স্যার আনি আসছে। তাহলে মেশিন তো স্যার আসছে। আসছে, ক্রেডিট। চলো, তাহলে আগত স্যার সম্পত্তি ডেবিট। কি হয়? ডেবিট। এবার একটা জিনিস সবসময় মনে Debit। রাখবে, কখনো দুটো ডেবিট হবে না, দুটো ক্রেডিট হবে না। একটা ডেবিট তো আর একটা ক্রেডিট, একটা ক্রেডিট তো একটা ডেবিট। এবার দেখো অনেকে ভুল করে কি, প্রথমটা ক্রেডিট পেয়ে গেছি এটাকে বলে দেবে ডেবিট। কখনো করবে না, কারণ প্রথমটা যদি তুমি ভুল করে ফেলো তাহলে সেকেন্ডটা ভুল হয়ে যাবে। ধরো তুমি যদি এখানে ভুল করে ডেবিট করে ফেলেছো, এবার কেউ না বিচার করে এখানে ক্রেডিট লিখে দিল, ভুল হবে। কিন্তু ধরো এখানে সে বিচার করতে গিয়ে দেখছে এটা ডেবিট হবে, তাহলে তুমি দেখছো দুটো ডেবিট তো হতে পারে না, তার মানে কি নিশ্চয়ই একটা ভুল হচ্ছে। তার মানে তোমার ভুল তুমি নিজে সংশোধন করতে পারবে যদি দুটোকেই বিচার করো। কিন্তু প্রথমটাকে যদি শর্টকাট করো, প্রথমটা ভুল হলে অবশ্যই সেকেন্ডটা ভুল হবে। সো প্রত্যেকটা বিচার করবে। দেখো প্রথম আসছো কমার্সে, কোনো ফাঁকি দেবে না। 3 নম্বর, বারবার বলছি ডেবিট ক্রেডিট সবকিছু। ৳৫,০০০ দিয়ে একটা ফার্নিচার কিনেছি, ৫,০০০ টাকা দিয়ে একটা ফার্নিচার কিনেছি। তাহলে প্রথম অ্যাকাউন্ট কি হচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। সেকেন্ড অ্যাকাউন্ট আমি কি দ্বিতীয়টা হবে কিনেছি? ফার্নিচার। স্যার রিয়েল অ্যাকাউন্ট। ফার্নিচার কিনেছি। ফার্নিচার অ্যাকাউন্ট হবে। তাহলে আরেকটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার। এবার দেখো নেক্সট হচ্ছে কে কোন টাইপের অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ কি? রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ। রিয়েল অ্যাকাউন্টের রুলস তোমাকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে। রিয়েল অ্যাকাউন্ট। আসছে না যাচ্ছে, তাহলে এখানে কি আমি ফার্নিচার কিনেছি, তাহলে টাকা কি হবে? যাবে, আমাকে টাকা দিতে হবে। ক্রেডিট, যাচ্ছে। হ্যাঁ। গোজ আউট। তাহলে ক্রেডিট। সঙ্গে Credit, সঙ্গে এবার হ্যাঁ। ভাবো ফার্নিচার, ফার্নিচার মানে আসবাবপত্র, তাহলে এটাও তো সম্পত্তি। রিয়েল অ্যাকাউন্ট। স্যার সম্পত্তি হবে, সম্পত্তি হলে রিয়েল কি? অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ। রিয়েল অ্যাকাউন্ট হলে আমাকে ভাবতে হবে কি, টাকা আসছে না যাচ্ছে, সরি সম্পত্তি আসছে না যাচ্ছে। তাহলে আমি যদি ফার্নিচার কিনি, ফার্নিচার আসছে। আসছে। যা কিছু লিখছে এগুলো কিন্তু লিখে রাখবে। হ্যাঁ স্যার লিখছি। তার মানে কি? ডেবিট। Debit। এর আগে যে কটা ক্লাস হয়েছে তার ইম্পর্টেন্স এবার আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের স্যার। কোনো রকম প্রবলেম থেকে থাকে, ভিডিওস গুলো এখনো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, অবশ্যই দেখে নেবে। যতবার পারছো ততবার দেখো। দেখো এই 3-4টে ক্লাস সব থেকে ইম্পর্টেন্ট। এখানে কোনো রকম ফাঁকি দেবে না, ত্রুটি রাখবে না। যত বেশি বার দেখবে তত বেশি বার শিখবে, মানে তত ভালো শিখবে। মজুরি দিয়েছি, ওয়েজেস মানে মজুরি। হ্যাঁ। এবার দেখো প্রথম অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে কি? ক্যাশ অ্যাকাউন্ট। এবার কথা হচ্ছে ক্যাশ। কি দিয়েছি বলো, স্যার। কি দিয়েছি? স্যার ওয়েজেস। ওয়েজেস, স্যার, wages মজুরি। মানে মজুরি। তাহলে আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে কি? স্যার। ওয়েজেস অ্যাকাউন্ট। ক্যাশ কি অ্যাকাউন্ট? অবভিয়াসলি রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের রুলস কি? সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। তাহলে এখানে সম্পত্তির নাম কি? Credit। ক্যাশ। তাহলে আমি যদি পেমেন্ট করি তাহলে আমার ক্যাশ তো যাবে, গোজ হ্যাঁ। আউট। গোজ হ্যাঁ আউট, স্যার। নির্গত হচ্ছে স্যার। নির্গত, ক্রেডিট নির্গত স্যার। মানে চলে যাচ্ছে স্যার, ক্রেডিট হবে। ক্রেডিট। এবার দেখো ওয়েজেস মানে মজুরি। দেখো মজুরি মজুরি। কি অ্যাকাউন্ট? স্যার মজুরি নামের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে? স্যার নমিনাল, নমিনাল স্যার, নামই। তাহলে পার্সোনাল নয়, এই নামের কোনো সম্পত্তি নেই, তাহলে নমিনাল অ্যাকাউন্ট। হ্যাঁ। এবার নমিনাল অ্যাকাউন্ট হলে আমার বিচার করার নিয়ম কি? ব্যয় ক্ষতি ডেবিট, আই লাভ ক্রেডিট, হ্যাঁ, তাই তো? ব্যয় ক্ষতি ডেবিট, হ্যাঁ। আই লাভ ক্রেডিট। তাহলে ভাবো তোমার একটা ব্যবসা আছে, সেখানে কিছু
লেবার রয়েছে, তাদেরকে তুমি যদি পেমেন্ট করো তাদের মজুরি, তোমার ব্যবসার আয় হবে না ব্যয় হবে? স্যার ব্যয়। তোমার ব্যবসায় কোনো কর্মচারী রয়েছে, তাকে তুমি তার মজুরি দিচ্ছ, তাহলে অবশ্যই কি এক্সপেন্স, ব্যয় হবে। তাহলে কি হবে? ব্যয় হলে ডেবিট। ডেবিট। ডেবিট হবে। দেখো আবার বলছি, শর্টকাট করবে না। যেমন যেমন বহু স্টুডেন্ট করে কি জানো, একদম একটা শর্টকাট করে নেয়, যে বেশিরভাগ প্রত্যেক লেনদেনে যেহেতু দেখছি কি ক্যাশ একটা পাচ্ছে, এভাবে মুখস্থ রাখে ক্যাশ, তাহলে ক্যাশ তো একটা থাকছেই, তাহলে আসলে ডেবিট আর চলে গেলে ক্রেডিট। ক্রেডিট। তো এই যে শর্টকাট পেয়ে গেল, আর ভাবছি কি আরেকটা অ্যাকাউন্ট তো উল্টো হবে, এত চিন্তা করার কি দরকার? ক্যাশ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, তাহলে আমি ক্যাশ কিনেই ভাবি ক্যাশ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। ক্যাশ যেহেতু সম্পত্তি, মানে এটাও মনে রাখে না যে ক্যাশ সম্পত্তি রিয়েল অ্যাকাউন্ট, একদম শর্টকাট বানিয়ে নেয় যে প্রত্যেক অঙ্কে আমি দেখছি কি ক্যাশ আসলে ডেবিট হচ্ছে, চলে গেলে ক্রেডিট হচ্ছে, কিন্তু ব্যাপারটা কি ক্যাশ একটা সম্পত্তি রিয়েল অ্যাকাউন্ট, বাড়লে বা আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তো ওরা শর্টকাট বানিয়ে নিচ্ছে কি ক্যাশ সম্পত্তি, আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, আর অন্য যে অ্যাকাউন্ট থাকছে উল্টো। আমি বারবার বলবো তোমাদেরকে কোনো রকম শর্টকাট এখন অ্যাপ্লাই করবে না নিজেদের লাইফে, তাহলে প্রবলেম হয়ে যাবে। এখন সবকিছু এলাবোরেটলি প্রত্যেকটাকে বিচার করবে। শর্টকাট তো ঠিক আছে। অবভিয়াসলি আমরা যাব, আমরা ধরো এখন যখন ইয়ে করছি তোমাদেরকে পড়াবো, আমরা কি এরকম ঘন্টার পর ঘন্টা ধরে ভাববো? তাহলে আমাদের একদম মাথার মধ্যে এগুলো রপ্ত হয়ে গেছে। তো তুমিও যদি এগুলো প্র্যাকটিস করতে থাকো, তুমি দেখার সঙ্গে সঙ্গে বলতে পারবে কে ডেবিট কে ক্রেডিট। বাট আমি বারবার বলবো কোনো রকম শর্টকাট অ্যাপ্লাই করবে না। মেজরিটি স্টুডেন্ট করে কি, ওই একটা মনে রেখে দেবে ক্যাশ, ক্যাশ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট, আর আরেকটা যেটা আছে সেটা ভাই উল্টো করে দাও। আমি তোমাদেরকে বলবো কখনো শর্টকাট অ্যাপ্লাই করবে না। শর্টকাট অ্যাপ্লাই করবো, টাইম আছে, আগে তো আমরা ভালোভাবে বেসটা তো তৈরি করি, নাহলে জিনিসটা হয়ে যাবে কি বলতো, কেউ একটা কলম পিলার তৈরি করবে, একটা গাড্ডা খুঁড়বে আর একটা কলম পিলার দাঁড় করিয়ে দেবে, আর কেউ আরেকটা কি করবে, একটু বড় গাড্ডা খুঁড়বে, কলম পিলারের নিচে একটা বেস দেবে, তার উপরে গাড্ডা ইয়ে করবে। এবার ধরো এর উপর যদি তুমি বোঝা চাপাও, বলো তো কোনটা ভেঙে পড়বে, প্রথমটা না সেকেন্ডটা? স্যার প্রথমটা। প্রথমটা, তার কারণ প্রথমটা শর্টকাটে তৈরি করে দেওয়া হয়েছে, এটা জাস্ট গাড্ডা খুঁড়ে একটা পিলার কিছুটা পুঁতে দিয়ে ওর উপর বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে যে এরকম বেস তৈরি করে নিল, তার উপরে তুমি যত খুশি বোঝা চাপাও না, কোনোদিন ভেঙে পড়বে না। এর একটা ভালো উদাহরণ দেখো, আমাদের যে লাইট পোস্ট গুলো থাকে, ওর উপর দেখবে গাছ ফাছ ভেঙে পড়লে পোস্টারও ভেঙে পড়ে সেই সাথে, কারণ পোস্টার গুলো নিচে তো কোনো বেস থাকে না, জাস্ট পোস্টার গুলো গর্ত করে খাড়া দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ স্যার। তো তোমরা কোনো রকম শর্টকাট অ্যাপ্লাই করবে না এখন। এবার ধরো বললাম আমি, ওয়েস্ট বেঙ্গল ফুল ফর্ম জানো? ওয়েস্ট বেঙ্গল বোর্ডটার নাম কি, ইলেকট্রিসিটি বোর্ডটা? ডব্লিউবি, স্যার WBBS। যাই হোক, যা ভুলে গেছি, তাহলে আর লিখে লাভ নেই। ডব্লিউবিবিএসএস কি সামথিং একটা ছিল, যাই হোক। ইলেকট্রিসিটি বিল পেইড, ধরো রুপিস বললো 900, তাহলে 900 টাকা তুমি ইলেকট্রিক বিল দিছো, তাহলে প্রথম অ্যাকাউন্ট কি? ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো? সেকেন্ড অ্যাকাউন্ট কি, কি দিয়েছো তুমি? ইলেকট্রিক চার্জ। ইলেকট্রিক চার্জেস। হ্যাঁ। ইলেকট্রিক চার্জেস। তাহলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, টাকা আসবে না যাবে? অ্যাকাউন্ট, হ্যাঁ। টাকা মানে এখানে ক্যাশ যাচ্ছে, যাবে। যাচ্ছে, তাহলে গোজ স্যার আউট। যাবে, ক্রেডিট। যাচ্ছে স্যার, কত হচ্ছে ক্রেডিট স্যার। এবার দেখো এটা ক্রেডিট পেয়ে গেছি, তাহলে এটাকে এরকম সঙ্গে সঙ্গে ডেবিট বসাবে না, বিচার করবে যে কেন হচ্ছে। তাহলে ইলেকট্রিক চার্জেস কি অ্যাকাউন্ট? না স্যার, স্যার স্যার এটা তো স্যার নমিনাল Nominal অ্যাকাউন্ট, স্যার nominal। তার কারণ এই নামের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও হয় না, কোনো সম্পত্তি হয় না, তাহলে নমিনাল অ্যাকাউন্ট। এবার নমিনাল অ্যাকাউন্ট হলে আমাকে বিচার করতে হবে ব্যয় ক্ষতি না আয় লাভ। ব্যয় ক্ষতি হলো ডেবিট, আয় লাভ হলো ক্রেডিট। ভাবো তোমার একটা ব্যবসা আছে, সেই ব্যবসার তুমি ইলেকট্রিক বিল পেমেন্ট করে এলে, তাহলে ব্যবসার আয় হলো না ব্যয় হলো? স্যার ব্যয় হলো। ব্যয় হলো, তাহলে এক্সপেন্স, স্যার ব্যয় হলো। তাহলে কি ডেবিট। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট।
পরেরটাও লিখে নাও, কমিশন রিসিভড ইন ক্যাশ। তাহলে দেখো কমিশন রিসিভড ইন ক্যাশ দুটো অ্যাকাউন্ট কি কি হচ্ছে? স্যার একটা ফার্স্ট হচ্ছে তো কি ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে আমি কি পেয়েছি। এখানে কিন্তু রিসিভ আছে, রিসিভ মানে কমি- নেওয়া বা পাওয়া। তাহলে আমি কি হ্যাঁ। কমিশন পেয়েছি, কমিশন পেয়েছি, হ্যাঁ বাবদ। কমিশন অ্যাকাউন্ট। তারপরেই বিচার করব কি ক্যাশ কি অ্যাকাউন্ট, রিয়েল। রিয়েল, হ্যাঁ এবার এখানে কি আমি রিসিভ করেছি মানে নিয়েছি, তাহলে আমার নিলে টাকা আসবে না যাবে? আসবে। স্যার আসবে, যেহেতু আসবে, গ্রহণ তাহলে করেছি। কামস ইন। তাহলে কি হবে? স্যার ডেবিট। ডেবিট। আর এখানে হচ্ছে কি কমিশন, স্যার এটা নমিনাল না? কমিশন, নমিনাল অ্যাকাউন্ট। হ্যাঁ। তাহলে কি হবে? স্যার নমিনাল অ্যাকাউন্ট হলে তুমি এখানে কমিশন স্যার, পেয়েছো না দিয়েছো? স্যার কমিশন তো পেয়েছি। পেয়েছি, স্যার, তাহলে পেলে কি হবে? আয় হ্যাঁ। হবে। দিলে কি হতো? ব্যয় হতো। ইনকাম, ব্যয় তাহলে হতো। আয়, ডেবিট ক্রেডিট স্যার। ক্রেডিট। ক্রেডিট হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি এটাকে এতক্ষণ অন করে রেখে রেকর্ডিং এ দিতে ভুলে গেছি। চলো নেক্সট ধরো ক্যাশ রিসিভড ফ্রম দুলাল। স্যার দুলালের কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে একটা অ্যাকাউন্ট দাও কি ক্যাশ অ্যাকাউন্ট, একটা হবে দুলাল অ্যাকাউন্ট। একটা হবে দুলাল অ্যাকাউন্ট। কারণ এখানে বাবদ দেওয়া নেই, কেন টাকা পেয়েছি। যখন কেন দেওয়া থাকছে না আমাকে কোশ্চেন করতে হবে, তাহলে আমি কার থেকে টাকা পেলাম। দেখো এখানে রিসিভ মানে কি নিয়েছি, তাহলে টাকা নিয়েছি কার থেকে? দুলাল থেকে। কেন নিয়েছি বলা নেই, যেহেতু কেন বলা নেই তাই দুলাল। তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা দুলাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ কি রিয়েল অ্যাকাউন্ট? হ্যাঁ স্যার। এবার কথা হচ্ছে ক্যাশ আসলো না গেল? স্যার স্যার আসলো। আসলো। তাহলে নিয়েছি যেহেতু আসছে, স্যার ডেবিট। ডেবিট। নেক্সট হচ্ছে দুলাল কি অ্যাকাউন্ট? স্যার এটা হবে পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তি বা পার্সোনাল অ্যাকাউন্ট। প্রতিষ্ঠান, হ্যাঁ। তাহলে এবার দেখো দুলাল, আমি দুলালের থেকে টাকা নিয়েছি, তাহলে দুলাল দিয়েছে না নিয়েছে? স্যার দুলাল দিয়েছে। দিয়েছে। দুলাল দিয়েছে মানে গিভার, দাতা। যে দেয় তাকে দাতা বলে। তাহলে কি হবে? ক্রেডিট। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে প্রত্যেকটা ওই তিনটে লাইন কতটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে। ওই তিনটে লাইন ছাড়া তুমি হ্যাঁ, স্যার। এগাতেই পারবে না। হ্যাঁ স্যার। এরপর দেখো রেন্ট পেইড। রেন্ট পেড মানে ভাড়া। রেন্ট মানে ভাড়া। রেন্ট পেইড টু সুজন। একটা হবে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হবে সুজন অ্যাকাউন্ট। গুড। এটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা গাটটা খাবে। ব্যক্তি কত নম্বর অপশন ছিল? স্যার রেন্ট, স্যার রেন্ট অ্যাকাউন্ট। ও রেন্ট। ব্যক্তি সবসময় লাস্ট অপশন না? ও হ্যাঁ স্যার, ভুলে গেছি। সব সময় মনে রাখতে হবে নগদ লেনদেন হলে আগে পারপাস খুঁজবো। তাহলে আমি তো পারপাস জানি, আমি ভাড়া দিয়েছি, রেন্ট দিয়েছি, তাহলে সুজন হবে না। সব সময় বাবদ আগে, রেন্ট। তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা রেন্ট অ্যাকাউন্ট। পারপাস পেয়ে গেলে কাকে দিচ্ছি বা কার থেকে পাচ্ছি আমার দেখে লাভ নেই, সবসময় আগে পারপাস নগদ লেনদেনের ক্ষেত্রে। ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট। তাহলে পেইড করেছি, পেইড মানে কি দিয়েছি, তাহলে গোজ আউট। ক্রেডিট। ক্রেডিট। ওকে। আর রেন্ট হচ্ছে কি? রেন্ট মানে ভাড়া। Nominal. তাহলে এটা কি এই নামের কোনো Nominal. সম্পত্তি হয় না, ব্যক্তিও হয় না, স্যার নমিনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল নমিনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্ট হলেই ভাবতে হবে আয় না ব্যয়। আচ্ছা তুমি এখানে ভাড়া দিয়েছো না নিয়েছো? স্যার ভাড়া স্যার দিয়েছি। দিয়েছি।
তাহলে মানে ভাড়া ব্যয়। দিলে কি ব্যয় হবে? ব্যয়। হ্যাঁ স্যার স্যার দিয়েছি তাহলে ভাড়া দিলে ব্যয়, আর ব্যয় হলো কি? ডেবিট ডেবিট। ডেবিট ডেবিট। ডেবিট। তাহলে বোঝা গেল কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ওকে, তাহলে দেখো সব থেকে ইম্পর্টেন্ট কি না, প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে দুটো অ্যাকাউন্ট বেরোবে, এই অ্যাকাউন্টটা কি ক্যাটাগরি তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা এর আগে অলরেডি শিখেছি যে অ্যাকাউন্টগুলো কি ক্যাটাগরি। তাহলে সবার প্রথম অ্যাকাউন্টের ক্যাটাগরি নির্ধারণ করতে হবে, তারপর যে ক্যাটাগরির অ্যাকাউন্ট হবে সেই ক্যাটাগরির গোল্ডেন রুল তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পর যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তো সঙ্গে সঙ্গে দেখতে হবে ওই ব্যক্তি গ্রহীতা হচ্ছে না দাতা, গ্রহীতা হলে ডেবিট, দাতা হলে ক্রেডিট। যদি রিয়েল অ্যাকাউন্ট হয় তাহলে ওই সম্পত্তি আসছে না যাচ্ছে, সম্পত্তি যদি আসে বা আগত হয় তাহলে ডেবিট, আর যদি চলে যায় বা নির্গত হয় বা কমে যায় তাহলে কি ক্রেডিট। আর যদি নমিনাল অ্যাকাউন্ট হয় তার মানে কি ব্যবসার আয় না ব্যয়, তাহলে যদি ব্যবসার ব্যয় বা ক্ষতি হয়ে থাকে তাহলে ডেবিট, আর ব্যবসা যদি আয় বা লাভ হয়ে থাকে তাহলে ক্রেডিট। বোঝা যাচ্ছে? ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তাহলে এবার দেখো আমি লাস্ট দিন যখন তোমাদেরকে বুঝিয়েছিলাম Credit. যে বলেছিলাম যে নমিনাল অ্যাকাউন্ট মনে রাখবে যে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান না হয়, যদি সম্পত্তি না হয়, মানে পার্সোনাল অ্যাকাউন্ট যদি না হয়, যদি রিয়েল অ্যাকাউন্ট না হয়, যা পড়ে থাকছে সেগুলো নমিনাল অ্যাকাউন্ট, তাই তো? হ্যাঁ বাট স্যার। দেখো এখন তো তোমরা আয় ব্যয় সম্পর্কে কিছুটা ধারণা পাচ্ছ যে কোনগুলো আয় হতে হ্যাঁ, পারে স্যার। কোনগুলো ব্যয় হতে পারে। অ্যাকচুয়ালি কি ব্যয় এবং ক্ষতি, হ্যাঁ। আয় এবং লাভ, টোটাল সমষ্টিকে একসঙ্গে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট। তো তোমরা যদি ডিরেক্টলি আইডেন্টিফাই করতে পারো কোনটা ব্যয় ক্ষতি কোনটা আয় লাভ, তাহলে কি হবে সেটাই তোমাদের ডিরেক্টলি একবার বলতে পারছো নমিনাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এবার দেখো ধরো আমরা জানলাম কি আমরা যা কিছু কিনি সেটাই একটা অ্যাকাউন্ট হয়, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ঠিক একই রকম যা কিছু বিক্রি করি সেটাই একটা অ্যাকাউন্ট। ধরো যদি আমি মেশিনারিজ কিনি তাহলে মেশিনারি অ্যাকাউন্ট, যদি ফার্নিচার কিনি ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট, যদি আমি স্টেশনারি কিনি স্টেশনারি অ্যাকাউন্ট। স্টেশনারি অ্যাকাউন্ট, যদি আমি ল্যান্ড কিনি ল্যান্ড ল্যান্ড অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট, যদি বিল্ডিং কিনি বিল্ডিং তাহলে অ্যাকাউন্ট। বিল্ডিং অ্যাকাউন্ট, কিনবো সেটা account হবে। তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যদি আমি বিক্রি করি সেম জিনিস, যদি বিক্রি করি এটা ধরো ক্রয়, এটা ধরো বিক্রয়, তাহলে যদি আমি মেশিনারি বিক্রি করি কি অ্যাকাউন্ট হবে? যদি মেশিনারি বিক্রয় করি তাহলে জার্নাল কি হবে, মানে সরি অ্যাকাউন্ট কি হবে? মেশিনারি অবশ্যই মেশিনারি অ্যাকাউন্ট। যদি হ্যাঁ। ফার্নিচার বিক্রি করি ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার অ্যাকাউন্ট, যদি স্টেশনারি বিক্রি করি, স্টেশনারি জেনারেলি কেউ বিক্রি করে না, Stationery account। স্টেশনারি দোকান ছাড়া, সরি এটা হবে না, স্টেশনারি দোকান ছাড়া স্টেশনারি বিক্রি করে না। যদি আমার বিজনেসের কোনো একটা প্লট আমি বেচে দিই, স্যার ল্যান্ড তো Land জমি তো account। বিক্রি করবে, ল্যান্ড অ্যাকাউন্ট। যদি আমি বিল্ডিং এর একটা পার্ট হ্যাঁ। বেচে দিই বা কোনো একটা পুরনো বিল্ডিং ছিল যেটা আর এখন বিজনেসে লাগে না, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট। তার মানে আলটিমেট কথা দেখো আমি যা কিনছি সেটাই একটা অ্যাকাউন্ট, বা যা বিক্রি করছি সেটাই একটা অ্যাকাউন্ট। তাহলে আমি যদি গুডস কিনি বা গুডস বিক্রি করি, গুডস অ্যাকাউন্ট। রং অ্যান্সার, গুডস কোনো অ্যাকাউন্ট হয় না। এবার বক্তব্য হ্যাঁ হচ্ছে স্যার, কেন goods হয় না। ওটা তো পণ্য। স্যার ওটা তো Goods- পণ্য সেজন্য। গুডস কোনো অ্যাকাউন্ট হয় না, কিন্তু বক্তব্য হচ্ছে কেন হয় না। দেখো মুখস্থ রেখে লাভ নেই যে আমি খাতায় লিখে রাখলাম গুডস কিনলে গুডস অ্যাকাউন্ট হবে না বা গুডস বিক্রি করলে গুডস অ্যাকাউন্ট হবে না, এটা মুখস্থ করে রেখে লাভ নেই। ব্যাপারটা বুঝতে হবে কেন গুডস অ্যাকাউন্ট হয় না। তো আমরা একদম প্রথমে হিসাব রাখা যখন শিখেছিলাম, একটু মনে করে দেখো, সেই যদি আমি একটা এখানে গুডস কথার কথা যদি আমি লিখতাম, কথার কথা ভাবো গুডস, আমি যখনই কিনবো গুডসের নামেই লিখতে হবে, তাই তো? হ্যাঁ সেই আমাদের পুরনো গল্প অনুযায়ী যখনই বিক্রি করব এখানে লিখতে হবে, আবার কিনবো ধরো এখানে লিখবো, আবার বিক্রি হলো, আবার বিক্রি হলো, তাহলে সব গুডসের পাতাতে লিখতে হবে। আমরা তাই শিখেছিলাম যে যে হ্যাঁ, বস্তু বা বিষয় নিয়ে লেনদেন হবে আমাকে সেখানে লিখতে হবে।
তাহলে আমি যদি গুডস কিনতাম, খুলতাম অ্যাকাউন্ট, তাহলে গুডস কিনলেও এখানে লিখবো, বিক্রি করলেও এখানে লিখবো। এবার ধরো 6 মাস পরে একটা ব্যবসার ক্ষেত্রে ভাবো, ব্যবসায় প্রতিদিন কত পরিমাণে সেলস হয় আর কত মানে আমার সপ্তাহে হোক মাসে হোক পারচেস করানো হয়। তাহলে আমি কেনাও এক জায়গায় লিখেছি, বিক্রিও একই জায়গায় লিখেছি। যখন আমি 6 মাস পরে বা 1 বছর পরে ওখান থেকে সব টোটাল করব, ওখান থেকে কত মাল কিনেছি কত বিক্রি করেছি বের করতে পারবো? না হ্যালো? স্যার। না তাহলে স্যার। আবার একটা বড় মাথা ব্যথা দেখা দেবে যে আমি একই জায়গায় লিখেছি, গুডস কিনলেও একই জায়গায় লিখেছি, গুডস বিক্রি করলেও একই জায়গায় লিখেছি। এখানে প্রবলেমটা কি দেখা দেবে যে আমাকে আবার নতুন করে হিসাব করতে হবে। সেই বাবা 6 মাস পরে এসে যখন কেস খেলছিল, মনে আছে তো ঘটনাটা? হ্যাঁ স্যার। 3 ঘন্টা 4 ঘন্টা। আর এটা একটা ব্যবসার হিসাব, বোঝো, ব্যবসায় প্রতিদিন হাজার হাজার লেনদেন হয়, লাখ লাখ লেনদেন হয়, ডিপেন্ড করছে কত বড় ব্যবসা। তাহলে ওই যে যদি সব কেনা এবং বিক্রি একই জায়গায় লেখা হয়, ওখান থেকে এবার কত আমি মাল কিনেছি কত বিক্রি করেছি যদি বছরের শেষে আলাদা করতে হয় লাভ লোকসান বের করার জন্য, কি এরকম একটা বড় ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে, বুঝতে পারছো? ঠিক আছে? হ্যাঁ স্যার। ওই জন্যে হ্যাঁ স্যার। গুডস কিনলে, যেহেতু গুডস সংক্রান্ত লেনদেন প্রতিনিয়ত হবে, একটা ব্যবসা বারবার গুডস কিনবে, বারবার গুডস বিক্রি করবে। কিন্তু উপরে যে উদাহরণগুলো আমি দিয়েছি, ফার্নিচার কিনলে, মেশিন কিনলে বা ল্যান্ড, আচ্ছা ভাবো তো একটা ব্যবসা কি রোজ রোজ তার মেশিন বিক্রি করে নাকি? না না স্যার। ব্যবসার ধরো 5খানা মেশিন রয়েছে, 15 বছর তার মধ্যে একটা রয়েছে 15 বছর ধরে ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে 15 বছর ধরে যে মেশিনটা আমি ব্যবহার করছি, এখন ব্যবসার ইচ্ছা হলো সেটাকে বিক্রি করে দেবে। তার মানে কি ব্যবসা তার কোনো সম্পত্তি কখন বিক্রি করে? যখন ওল্ড হয়ে যায়। ওল্ড না হলে কোনো অ্যাসেট বিক্রি করে? না না স্যার। স্যার। না। তাহলে আমি সম্পত্তির ক্ষেত্রে মানে যে অ্যাকাউন্টগুলো উপরে খুলেছি, মেশিনারি হোক, ফার্নিচার হোক, ল্যান্ড হোক আর বিল্ডিং হোক, স্টেশনারি সম্পত্তি নয়, মেশিনারি, ফার্নিচার, ল্যান্ড, বিল্ডিং, এগুলো কিনি, জেনারেলি ব্যবসা কেনে, কিন্তু খুব রেয়ার কেস বিক্রি করে। সুতরাং কিনলে এবং বিক্রি করলে তুমি যদি মেশিনারি অ্যাকাউন্ট খোলো কোনো প্রবলেম নেই, কিন্তু ব্যবসায় প্রতিনিয়ত হাজার হাজার লেনদেন হচ্ছে কি গুডস নিয়ে। এবার আমি ক্রয় এবং বিক্রয়কে যদি একই জায়গায় লিখে ফেলি, তাহলে সেই প্রবলেম দেখা দেবে, একদম প্রথমের গল্পের প্রবলেম, যে 6 মাস পরে বাবা যখন সমস্ত হিসাব চেয়েছিল কতটা মাথা ব্যথা দেখা দিয়েছিল। আর এটা ব্যবসার হাজার হাজার লেনদেন, বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার। ওই জন্যে হ্যাঁ স্যার। হিসাবের সুবিধার জন্যে গুডস যদি কেনে, বলছে এটাকে দুটো সেপারেট অ্যাকাউন্ট খুলে দাও। আবার বলছে এটা গুডস যদি কেনে, বলছে দুটো সেপারেট অ্যাকাউন্ট খুলে দাও। কিনলে পারচেজ অ্যাকাউন্ট, আর বিক্রি করলে মানে সেলস অ্যাকাউন্ট। হ্যাঁ। এটা হচ্ছে দুটো আলাদা অ্যাকাউন্ট খোলার কারণ। কারণ আমি দুটো আলাদা আলাদা জায়গায় লিখবো, কিনলে এক জায়গায় লিখবো, বিক্রি করলে এক জায়গায় লিখবো। যখন বছরের শেষে বা 6 মাস পরে আমার দরকার হবে যে এতদিন পর্যন্ত টোটাল কত বিক্রি হয়েছে বা টোটাল কত কিনেছি, একবারে শাটাশাট বের করে নিতে পারবো। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে সব সময় মনে রাখবে, পারচেজ বা সেলস অ্যাকাউন্ট তখনই হয় যখন লেনদেন হচ্ছে কি, লেনদেন হচ্ছে গুডসের। সবসময় মনে রাখবে, গুডসের লেনদেনের ক্ষেত্রেই পারচেজ বা সেলস অ্যাকাউন্ট হতে পারে। মেশিনারিজ বা ল্যান্ড বা বিল্ডিং তো আমাদের গুডস নয়, এগুলো তো সম্পত্তি। যেহেতু আমি হ্যাঁ। গুডস তোমাদের কাকে বলে বুঝিয়েছি, কম্পিউটারের বিজনেসের ক্ষেত্রে স্যার। কম্পিউটার গুডস, বাট অন্য বিজনেসের ক্ষেত্রে কি কম্পিউটার সম্পত্তি। গার্মেন্টস এর বিজনেসের ক্ষেত্রে গার্মেন্টস গুডস, তাই তো? ফার্নিচারের বিজনেসের ক্ষেত্রে হ্যাঁ, ফার্নিচার গুডস, কিন্তু অন্য বিজনেসের ফার্নিচার কি সম্পত্তি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে যে বিজনেসের ক্ষেত্রে যেটাকে গুডস বলে, গুডস কিনলে পারচেজ অ্যাকাউন্ট, গুডস কিনলে সেলস অ্যাকাউন্ট, তার একটাই কারণ, বারবার বললাম, একই জায়গায় যদি আমি লিখি গুডস অ্যাকাউন্ট খুলে, তার মানে ওই সেই গল্পের আমাদের মতো হবে, এক জায়গায় লিখেছি, আবার বছর শেষে ঘন্টার পর ঘন্টা জুড়ে আমাকে খুঁজে 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 যোগ করে বের করতে হবে, যেটা একটা পিকুলিয়ার সিচুয়েশন হবে। লাখ লাখ লেনদেন এভাবে করা সম্ভব নয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওই জন্যে গুডস কিনলে পারচেজ অ্যাকাউন্ট, গুডস বিক্রি করলে সেলস অ্যাকাউন্ট। অন্য কোনো কিছু কিনলে পারচেজ অ্যাকাউন্ট হবে না, বা অন্য কোনো কিছু বিক্রি করলে সেলস অ্যাকাউন্ট হবে না। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক একই রকম মালিকের জন্য দুটো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই দেখো, একটু হ্যাঁ, আগে স্যার। আমরা প্রথমে করেছি না? হ্যাঁ স্যার। প্রোপাইটরের জন্য দুটো অ্যাকাউন্ট খুলেছিলাম। একটা কি ক্যাপিটাল, তার কারণ মালিকের সঙ্গেও তো ব্যবসার প্রচুর লেনদেন হয়। ভেবে দেখো, তোমাদের যাদের ধরো পাড়ায় যাদের মুদি দোকান আছে,
সে তো যখন বাড়িতে খাবার দরকার হবে মুদি দোকান থেকেই নিয়ে নেবে। তাই যদি আমি একই জায়গায় লিখি যতবার টাকা নেবে আর মালিক যতবার ব্যবসাকে সবকিছু টাকা দেবে নিজের পকেট থেকে, যদি হ্যাঁ, একই স্যার। জায়গায় লিখি আবার তো সেই অনেকদিন পরে গিয়ে ঘোটালা হয়ে যাবে, মালিক কত দিয়েছে কত নিয়েছে, মনে থাকবে? তাহলে যখনই হ্যাঁ, মালিক দেয় তখনই লেখা হয় কি ক্যাপিটাল অ্যাকাউন্টে, আর যখনই মালিক তোলে ওই জন্য লেখা হয় ড্রয়িংস অ্যাকাউন্টে। দুটো আলাদা অ্যাকাউন্ট ড্রয়িং করে দেওয়া হয়। অ্যাকাউন্টে। কি জন্যে? হিসাব বোঝার সুবিধার জন্য, মালিক কত দিয়েছে মালিক কত নিয়েছে। তাহলে সেই সমস্ত বিষয়গুলোতে আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলা হয় যেখানে দুই মুখ লেনদেন হয় সাধারণত, মানে মালিকের সঙ্গে ব্যবসার দুমুখী লেনদেন হচ্ছে, টাকা তুলছে টাকা দিচ্ছে, টাকা তুলছে টাকা দিচ্ছে, তার জন্য দুটো আলাদা অ্যাকাউন্ট করে দেওয়া হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট। গুডস নিয়ে দুমুখ লেনদেন, গুডস আমরা বারবার কিনি বারবার বিক্রি হয়, তার থেকেও আরেকটা ব্যাপার আছে, আরো একটা বিষয় আছে, ফেরত, গুডস বারবার ফেরত আসে, আরো একটা লেনদেন এখানে আছে, রিটার্ন। রিটার্ন হয় না? দোকান থেকে মাল কিনে আনলাম, হ্যাঁ, খারাপ স্যার। বেরোলো, আমি দোকানে ফেরত দিয়ে দিচ্ছি। আবার দোকানও তো তার উপরের লেভেলে যে হোলসেলার রয়েছে তাকেও ফেরত দিতে পারে। তাহলে আবার যদি গুডস রিটার্নও থাকে তাহলে সেটাকেও যদি আমরা গুডস অ্যাকাউন্টে গিয়ে লিখি, তারপরে ভাবো আমি তো একদিন বুঝতেই পারবো না কত টাকার মাল কিনেছি কত টাকার মাল বিক্রি করেছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে পণ্য স্যার। বিক্রয় করলে পারচেজ অ্যাকাউন্টে লেখা হয়, সরি কিনলে, পণ্য কিনলে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পারচেজেস বলতে কি বোঝো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পারচেজেস বলতে কি বোঝো, তাহলে পারচেজেস বলতে কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে দ্রব্য সামগ্রী আচ্ছা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করার জন্য, সব থেকে ভালো এখানে লেখা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিক্রয় করার জন্য, যে দ্রব্য সামগ্রী বা আমি এখানে লিখে দিতে পারি তো পণ্য, এক কথায় ক্রয় করা হয় তাকে পারচেস পারচেজ বলে। এবার দেখো এখানে পারচেজ শব্দটা স্পেশালি পারচেজ অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি কখন পাঠানো হয়। একই রকম যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে সেলস কাকে বলে, না মুনাফা অর্জনের উদ্দেশ্যে, মানে সেলস অ্যাকাউন্টে কখন লিখবে অ্যাকচুয়ালি সেলস বলতে, তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। যে দ্রব্য সামগ্রী রেগুলার বেসিসে তুমি বিক্রি করছো, মানে বারবার, ঠিক আছে, এরকম নয় হঠাৎ করে ওই যে কোনো একটা মেশিন বিক্রি করে দিলাম বা কোনো একটা জমি বিক্রি করে দিলাম, দ্রব্য সামগ্রী বা পণ্য। সব থেকে বড় কথা কি ব্যবসায়িক পণ্য, যে দ্রব্য সামগ্রী ব্যবসা রেগুলার বেসিসে বিক্রি করে, আমরা আগে দ্রব্যের ডেফিনেশন বুঝেছি, মানে পণ্যের, গুডসের। তাহলে পণ্য মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে দ্রব্য সামগ্রী বা পণ্য বিক্রয় করা হয় তাকে হলো সেলস বলে। তাকে সেলস বলে, বা সেলস অ্যাকাউন্টে সেগুলোকে লিখতে হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, ধরো স্যার। কথার কথা তোমার ব্যবসা গার্মেন্টসের, ভালো করে বুঝো, তোমার হ্যাঁ, ব্যবসা স্যার। গার্মেন্টস, তাহলে তোমার গুডস কি গার্মেন্টস। তুমি ব্যবসার একটা পুরোনো হ্যাঁ। কম্পিউটার বিক্রি করে দিলে, মেবি হয়তো সেটাকে লাভে বিক্রি করেছো, ব্যবসার একটা পুরোনো কম্পিউটার লাভে বিক্রি করে দিলে, তাহলে বক্তব্য হচ্ছে লাভে যদি পুরোনো কম্পিউটার বিক্রি করো তাহলে কি সেটা সেলস হবে? কথা হচ্ছে না, তার কারণ ওটা কি না। ব্যবসায়িক পণ্য নয়, ওটা good না। গুডস নয়। ব্যবসায়িক পণ্য সবার আগে হতে হবে, যদি ব্যবসায়িক পণ্য বিক্রি করে তখনই ওটা সেলস অ্যাকাউন্টে যাবে। এবার সঙ্গে সঙ্গে না দুটো দুটো শব্দ চলে আসে, রিটার্নও তো কি গুডসের লেনদেন, রিটার্ন একটা হচ্ছে ইনওয়ার্ড আর একটা হচ্ছে আউটওয়ার্ড।
তাহলে রিটার্ন ইনওয়ার্ড মানে কি? তুমি যাদেরকে মাল বিক্রি করছো, হয়তো তুমি বেশি পাঠিয়ে দিয়েছো বা ডিসপুটেড মাল পাঠিয়েছো বা যে মাল চেয়েছিল সেই মাল না অন্য কোনো মাল পাঠিয়ে দিয়েছো, তাহলে সে তো ফেরত পাঠাতে পারে। হ্যাঁ স্যার। তাহলে বিক্রয় করা পণ্য যদি ক্রেতা কোনো কারণে, সে কারণ যাই হোক, ফেরত পাঠায়, তাকে রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন বলে। দেখো আমি এগুলো তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, এগুলো কিন্তু বাংলা ইংরেজি মেশানোর জন্য থাকছে। তার মানে কি সেলস রিটার্ন বা রিটার্ন ইনওয়ার্ড মানে কি, যে মাল তুমি বিক্রি করেছিলে সেটা ফেরত আসছে, দ্যাটস মিন ফেরত আসছে, ইন হচ্ছে পণ্য, বোঝা গেল? হ্যাঁ স্যার। আর রিটার্ন আউটওয়ার্ড মানে কি, তুমি ধরো মাল কিনেছিলে, যেমন চেয়েছিলে আচ্ছা। সেরকম আসেনি, তাহলে তুমি কি করবে, ফেরত দেবে। তাহলে সেটাই কি হবে, ক্রয় করা পণ্য। যদি কোনো কারণে সরবরাহকারীকে ফেরত পাঠানো হয়, তাকে রিটার্ন আউটওয়ার্ড বা পারচেজ রিটার্ন বলে। এগুলো তোমাদের সবসময় মনে রাখতে হবে যে কখন, তার মানে ঠিক এইভাবে অ্যাকাউন্ট হয়ে যাবে। যখনই তুমি গুডস কিনছো তখন পারচেজ অ্যাকাউন্ট, যখন গুডস বিক্রি করছো সেলস অ্যাকাউন্ট, যখন তুমি কেনা মাল ফেরত দিচ্ছ, তাহলে কেনা মাল ফেরত দিচ্ছে মানে কি, গুডস থেকে আউটওয়ার্ড হচ্ছে, আউটসাইডে যাচ্ছে, তাহলে হয় এটাকে বলবো রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট, নয় হলো পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। যখন তোমার বিক্রি করা মাল ফেরত চলে আসছে, তোমার বিক্রি করা মাল ফেরত চলে আসছে, তখন তাকে আমরা বলবো কি, রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট বা সেলস রিটার্ন অ্যাকাউন্ট। বোঝা গেল? লিখে নেবে হ্যাঁ ফটাফট। স্যার, স্যার স্ক্রিনশট তুলে নিয়েছি, হুম, স্ক্রিনশট তুলে নিয়েছি, কি হয়েছে? স্ক্রিনশট তুলে নিয়েছি স্যার লেখাটা। স্যার ঠিক আপনার আছে, বোঝানোর সাথে সাথে আমি লিখে নিয়েছি। স্ক্রিনশট নিয়ে পরে খাতাতে লিখে রাখলে হবে, বাট এটা খাতায় লিখে মুখস্থ করবে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো হ্যাঁ ছাড়া হ্যাঁ এই স্যার, প্রত্যেকটা টার্ম তোমাদেরকে জানতে হবে। স্যার আপনার বোঝানোর সঙ্গে সঙ্গে লিখে নিয়েছি। ওকে, নো প্রবলেম। চলো দেখো আবার একটু যাই ডেবিট ক্রেডিট নির্ধারণে। তাহলে purchased a motor car for rupees 3 lakh। চলো বলো দুটো অ্যাকাউন্ট কি কি হবে। স্যার ফার্স্ট একটা ক্যাশ অ্যাকাউন্ট, একটা ক্যাশ অ্যাকাউন্ট। সেকেন্ড কি কিনেছি, মোটর কার তাহলে অ্যাকাউন্ট। মোটর কার অ্যাকাউন্ট। স্যার স্যার মোটর ক্যাশ কার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট। বলো স্যার রিয়েল অ্যাকাউন্ট। এবার দেখো, ক্যাশ ও রিয়েল অ্যাকাউন্ট, মোটর কার ও রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট। তাহলে আমার রিয়েল হ্যাঁ। অ্যাকাউন্টের রুলস কি, আসলে বা আগত হলে ডেবিট, চলে গেলে বা নির্গত হলে ক্রেডিট। তাহলে দেখো হ্যাঁ, আমি যদি মোটর কার কিনি আমার তো ক্যাশ যাবে, যাবে হ্যাঁ স্যার। স্যার, তাহলে যাবে। নির্গত গোজ আউট, নির্গত, ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট স্যার। আর আমি যদি মোটর কার কিনি তাহলে মোটর কার তো আমার আসছে বিজনেসে, আসবে স্যার, আগত। আসবে, তার দেখো মানে পরের debit। দিন কিন্তু আর এই বাংলাগুলো থাকবে না, ডেবিট। ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ স্যার। নেক্সট দেখো, সোল্ড অ্যান্ড ওল্ড ফার্নিচার। দাঁড়া এক মিনিট, এটা তোমরা নিজেরা করো, আমার একটা ফোন আসে, জাস্ট নিজেরা সলভ করো।
স্যার হয়ে গেছে। তো বলবো চলো দেখো, দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা আর হচ্ছে কি বিক্রি করছি, ফার্নিচার, ফার্নিচার অ্যাকাউন্ট। ফার্নিচার। ফার্নিচার অ্যাকাউন্ট। স্যার তাহলে দুটোই তো ক্যাশ রিয়েল কি অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, ফার্নিচার হ্যাঁ, ও ওটাও রিয়েল রিয়েল অ্যাকাউন্ট। 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 তাহলে দেখো, আমি যদি ফার্নিচারটাকে বিক্রি করে দিই তাহলে আমার কি টাকা আসবে, তাই তো? হ্যাঁ, কামস। ডেবিট মানে। তাহলে ডেবিট। আর হ্যাঁ। ফার্নিচার আমি যদি বিক্রি করি তাহলে ফার্নিচারটা তো চলে যাবে, তার মানে ক্রেডিট। ক্রেডিট। এবার নেক্সট, গুডস পারচেজড ইন ক্যাশ, ইন ক্যাশ রুপিস 10,000, 10,000 টাকার গুডস কিনেছি। তাহলে একটা অ্যাকাউন্ট কি ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে আমরা জানি যাই কিনি সেটাই অ্যাকাউন্ট হয়, কিন্তু গুডস এর ক্ষেত্রে বলেছিলাম কি আমরা যদি গুডস অ্যাকাউন্ট খুলি তাহলে আমাদের কি পারচেজ, সেলস, রিটার্ন সব একই জায়গায় ঢুকবে। তাহলে হ্যাঁ, যার স্যার। জন্য কি আমরা গুডস অ্যাকাউন্ট না খুলবো কি, কিনলে পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট। তাহলে কেন আলাদা খুলছি এটা সবসময় মনে রাখবে, মুখস্থ রাখবেন এরকম যে এটা করলে ওটা হয়। একটা ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, পারচেজ কি অ্যাকাউন্ট, নমিনাল। নমিনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। এক্সিলেন্ট। তাহলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, তাহলে আমি যদি গুডস কিনি টাকা আসবে না যাবে, স্যার যাবে। স্যার যাবে। তাহলে গোজ আউট, তাহলে তার গেলে মানে ডেবিট। ক্রেডিট। ডেবিট। ক্রেডিট। পারচেজ মানে কেনা, নমিনাল অ্যাকাউন্ট। এবার দেখো, তুমি যদি ব্যবসার জন্য মাল কেনো, ব্যবসার আয় হবে না ব্যয় হবে? স্যার ব্যয় হবে। হুম, স্যার ব্যয় হবে। ব্যয় হবে, হ্যাঁ স্যার। এক্সপেন্স। তাহলে আয় হবে স্যার। ডেবিট। নেক্সট, গুডস সোল্ড ইন ক্যাশ রুপিস 15,000। তাহলে দেখো, একটা অ্যাকাউন্ট ক্যাশ, আবার বললাম কি আমি যদি গুডস অ্যাকাউন্ট খুলি তাহলে সব এক জায়গায় চলে যাবে, যার জন্য কি গুডস খোলা হয় না, তাহলে Sir, সেলস sales অ্যাকাউন্ট। ও সরি সোল্ড অ্যাকাউন্ট হবে। সোল্ড না সেলস। তাহলে Sales, ক্যাশ sorry. রিয়েল অ্যাকাউন্ট, আর সেলস বিক্রি। তুমি দেখো বিক্রি মানে কি নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। কারণ এই নামের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানও নেই, কোনো সম্পত্তিও নেই। তাহলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, আমি যদি দোকানে বসে মাল বিক্রি করি টাকা আসবে, তাই তো? আসবে স্যার। হ্যাঁ স্যার। তাহলে ডেবিট। ডেবিট। আর দোকানে বসে যদি তুমি মাল বিক্রি করো তোমার ব্যবসার আয় হবে না ব্যয় হবে? স্যার ব্যয় ব্যয় হবে। ব্যয় হবে। ব্যয় হয় দোকানে বসে মাল বিক্রি করলে কখনো? আয় হবে স্যার, টাকা আসছে তো আমার কাছে, মালটা হ্যাঁ। বিক্রি হচ্ছে, টাকাটা। দোকানে বসে মাল বিক্রি করছো, income আয় হবে। হবে, তাহলে ক্রেডিট। ক্রেডিট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে দেখো, এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা লেনদেন ডেবিট ক্রেডিট শিখতে হবে। হ্যাঁ স্যার। তো আবার বলছি, ওই যে অ্যাকাউন্টের ক্লাসিফিকেশন, অ্যাকাউন্ট কত প্রকার এবং কিভাবে অ্যাকাউন্ট চিনতে হয়, বা কিভাবে ডেবিট ক্রেডিট নির্ধারণ করতে হয়, সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের। এটা ছাড়া তোমরা অ্যাকাউন্টেন্সি কিচ্ছু এগাতে পারবে না। অ্যাকাউন্টেন্সিতে মেইনলি তোমাদের ডেবিট আর ক্রেডিটই করে যেতে হবে মেজরিটি। যে যত ভালো ডেবিট ক্রেডিট শিখবে, ভালো বলছি, সে তত ভালো অ্যাকাউন্টেন্সি শিখবে। এবং আমি সব থেকে তোমাদেরকে বলবো, তোমরা বারবার পারপাস, এই যে কোনো অ্যাকাউন্ট কেন খুলছি এটা সবসময় মনে রাখবে। পারপাস, অ্যাকাউন্ট খোলার মূলই হচ্ছে পারপাস। কি পারপাসে তুমি সব করছো। আমাদের হিসাব রাখার মূল কারণ ছিল কি, কোন দিকে টাকা যাচ্ছে, কোন দিক থেকে টাকা আসছে, কাকে দিচ্ছি কার থেকে পাচ্ছি। তো কাকে কার থেকে এটা লাস্ট, আগে পারপাস হয়, ব্যক্তিও পরে উদ্ভব হয়। কারণ দেখো, তুমি কাউকে টাকা প্রদান করবে, একটা জিনিস ভাবো, তুমি কাউকে টাকা দেবে, তখন মাথায় তো আসবে আমি কেন টাকা দেবো। ভাবো, তোমার বাড়ির সামনে থেকে কোনো লোক যাচ্ছে, তুমি তাকে ডেকে টাকা দেবে? না স্যার। বা তোমার বাড়ির সামনে থেকে কোনো লোক যাচ্ছে, তুমি তার কাছ থেকে ডেকে টাকা নেবে? না না স্যার। স্যার। তাহলে টাকা দেওয়া বা নেওয়ার জন্য তার আগে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল, প্রথমে কোনো না কোনো একটা লেনদেন হয়েইছে। যদি তুমি কারো কাছ থেকে ধার নাও বা কাউকে ধার দাও সেটা আলাদা ব্যাপার। ধার নেওয়া বা ধার দেওয়া ছাড়া
যে কোনো ক্ষেত্রে তুমি যদি কারো কাছ থেকে টাকা নাও বা টাকা দিয়ে থাকো, তার মানে পূর্বে কোনো না কোনো লেনদেন হয়েছে। পূর্বে যদি লেনদেন না থাকে, কখনো হতেই পারে না তুমি কারো কাছ থেকে টাকা নেবে বা কাউকে টাকা দেবে। সেই তুমি যদি ইলেকট্রিক অফিসকে গিয়েও টাকা দিয়ে আসো, ইলেকট্রিক অফিসে গিয়েও টাকা দিয়ে আসো, সেটা কি তুমি আগে ইলেকট্রিসিটি ইউজ করেছো, যার জন্য তুমি পয়সা দিচ্ছ। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। তাহলে জেনারেলি অ্যাডভান্স হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে লোন, মানে লোন মানে ধার, এই দুটো ক্ষেত্র বাদ দিলে এছাড়া কোনো কারণ ছাড়া কেউ কাউকে টাকা দেয় না। তুমি একটা জিনিস ভাবো, তুমি কাউকে কেন টাকা দিতে যাবে বা কেউ তোমাকে কেন টাকা দিতে যাবে? তার মানে নিশ্চয়ই আগে কোনো ঘটনা ঘটেছে যার ফলে সে তোমার কাছে টাকা পায় অথবা তুমি তার কাছে টাকা পাও। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে পারপাস অবশ্যই থাকে, তারপরে ব্যক্তির উদ্ভব হ্যাঁ হয়। স্যার। অ্যাডভান্স আর লোনের ক্ষেত্রে ডিরেক্টলি ব্যক্তি বা প্রতিষ্ঠান উদ্ভব হয়ে যায়। তাহলে আমরা সবসময় আগে পারপাস খুঁজবো। আর অ্যাকাউন্ট তৈরি করা মূল বিষয় হচ্ছে অ্যাকাউন্টের নাম আমরা কিভাবে করি, অ্যাকাউন্টের নামকরণ করি, সেই আদান প্রদান হোক, ক্রয় বিক্রয় হোক, কি বাবদ হচ্ছে, সবসময় মনে রাখবে বাবদের উপর ডিপেন্ড করে অ্যাকাউন্ট হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আজকে যেটুকু শেখানোর ছিল, প্রথম ক্লাস অবভিয়াসলি কমপ্লিট হয়ে গেছে। এটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে আর ভিডিওটা আবার দেখবে, ইউটিউবে থাকবে। ওকে? ঠিক ঠিক আছে আছে স্যার। স্যার।